ওকে, এটা করে দিছে। তো আমরা যেটা দেখবো আজকে সেটা হচ্ছে আপনাদের এই সবাইকে কিছু লিংক দিছিলাম। আমি একটা লিংক দিছি আপনার এই স্যাম্পল এপিআই রিকোয়েস্টের, ঠিক আছে? request.res.in মনে হয় নাকি? এটা request.in, ঠিক আছে? সবাই সবাই এইটা ওপেন করেন। এই এই আমার আমার স্ক্রিন দেখা যাচ্ছে না সবাই? তো এই যে এই লিংকটা সবাই ওপেন করেন প্লিজ, request.in। আর এরপরে আপনার ওই পোস্টম্যানটা ওপেন করেন, ঠিক আছে? এই পোস্টম্যান আর রেকরেস এই দুইটা আপনারা সবাই ওপেন করেন প্লিজ। ইউসুফ ভাই ওই লিংকটা যদি আরেকবার একটু দিতেন। হ্যাঁ হ্যাঁ শিওর, আমি আবার ওই চ্যাট বক্সে দিয়ে দিতেছি। জি, এই যে দিছি। আচ্ছা ইউসুফ, এখন থেকে কি আমরা সবসময় 8:30টায় বলবো নাকি? হ্যাঁ, ওই আমরা তো আমরা আজকে কথা বলবো ইনশাল্লাহ। আমরা রোজার আগে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে শেষ করে দিতে। এখন এরপরে আপনাদের প্ল্যান, মানে সবার সাথে কথা বলি, দেখি সবাই কি বলে। রোজার ভিতরে আমি চিন্তা করছি রোজার ভিতরে কোনো ক্লাস হবে না ইনশাল্লাহ, কারণ এটা রোজার মাস, ইবাদত বন্দেগীর মাস। আমরা চেষ্টা করব বেশি বেশি ইবাদত করার জন্য। এটা আমরা রোজার মধ্যে না রাখলেই ভালো। তো দেখি সবাই কি বলে, এটা আলাপ করবো ইনশাল্লাহ আজকের ক্লাসের শেষের দিকে ইনশাল্লাহ। তো আরো কিছু আলাপ আছে আপনার এই অ্যাপ্লিকেশনের ব্যাপারে। এই সবাই অ্যাপ্লিকেশন করতেছি কিনা এটা জানাও দরকার আছে। তো সবকিছু মিলাই আজকে ইনশাল্লাহ শেষের দিকে আলোচনা করবো ইনশাল্লাহ। আমি কিছু ভাইরা মোটামুটি পুরো ফিট আছেন, বুঝছেন? আমি ইনশাল্লাহ আমার কিছু ওয়ান টু ওয়ান কিছু কথা বলার দরকার আছে। সবার সামনে সবকিছু বলা যাবে না, এই জন্য ওয়ান টু ওয়ান কথা বলতে পারলে আমি জানি কে কয়েকজন আছে ফিট, আমি তাদেরকে মনে করেন বলতে পারি যে ভাই আপনারা ইয়ে করেন। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আজকে কথা বলবো ইনশাল্লাহ। তো আজকে এই এপিআইটা শেষ করি, এপিআইটা শেষ করলেই ইনশাল্লাহ আমাদের এপিআই শেষ। এরপরে জেনকিন্স, মাসুদ বলছিল জেনকিন্স দেখানোর জন্য, আমি জেনকিন্স ইনশাল্লাহ দেখাই দিব নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। জেনকিন্স দেখাই দিলে মোটামুটি আপনারা জেনকিন্স সম্বন্ধে ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই কি এই দুইটা ওপেন করছেন, লিংক আর পোস্টম্যান ওপেন করছেন? জি, দেখেন এই যে লিংকটা, এই লিংকটা ওপেন করছেন যারা, নিচে আসেন। নিচে আসলে দেখবেন এখানে গেট রিকোয়েস্ট, এখানে পোস্ট রিকোয়েস্ট, পুট, প্যাচ, ডিলিট, ঠিক আছে? এই রিকোয়েস্ট গুলা দেওয়া আছে, ঠিক আছে? এগুলা সব হচ্ছে HTTP প্রটোকল, ঠিক আছে? HTTP হচ্ছে একটা ইউনিভার্সাল প্রটোকল। এই ইন্টারনেটের থ্রুতে কমিউনিকেশন করতে হলে HTTP প্রটোকলে কমিউনিকেট করা হয়, ঠিক আছে? তো আমাদের যে ব্রাউজার গুলো, আমরা যে www.facebook.com সবগুলাই HTTP প্রটোকলে চলে, ঠিক আছে? তো এখন ওই HTTP প্রটোকলের পর প্রটোকলেরই আরেকটা অংশ হচ্ছে HTTPS, যেটা সিকিউর প্রটোকল, বুঝছেন? সিকিউর লিংক। তো যাই হোক, HTTP প্রটোকলে সব এই যে গেট রিকোয়েস্ট, পোস্ট রিকোয়েস্ট, পুট রিকোয়েস্ট, এই যে আপডেট, এই ডিলিট, এই প্যাচটা আমি কখনো ইউজ করি না, এটা নামে কথা বলার দরকারও নাই। আমাদের যেগুলো দরকার হচ্ছে গেট, পোস্ট, তারপরে ডিলিট, এই যে পুট, আপডেট, এগুলা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো গেট রিকোয়েস্টটা কি? গেট রিকোয়েস্ট হচ্ছে যে আমরা কোনো ইনফরমেশন নেওয়ার জন্য যে রিকোয়েস্টটা পাঠাই, ঠিক আছে? এখন আপনি যখন www.facebook.com মারেন, ওইটা কি করে, ওইটা একটা রিকোয়েস্ট পাঠায়, HTTP রিকোয়েস্ট। ওইটা হচ্ছে সাধারণত গেট রিকোয়েস্ট, আপনার ওই ইনফরমেশন গুলো নেওয়ার জন্য, ঠিক আছে? দেখেন এখানে লিস্ট ইউজার্স, এখানে প্রথম লিংকটা দেখতেছেন সবাই, দেখেন এখানে লিস্ট ইউজার্স আছে। এইটাতে ক্লিক করলে দেখেন এই যে এই এপিআই রিকোয়েস্টের এন্ড পয়েন্ট যে আছে না, এটা হচ্ছে তার এন্ড পয়েন্ট, এটা পেজ 2, ঠিক আছে? পেজ 2 দেওয়া আছে। এটাতে ডাবল ক্লিক করো তাহলে আসতে পারবে। ও আচ্ছা আচ্ছা, ডাবল ক্লিক, ও সরি, হ্যাঁ ডাবল ক্লিক। দেখেন এটাতে ক্লিক করার পরে দেখেন এটা অলরেডি এখানে ব্রাউজারে আমার এটা রেসপন্স যেগুলো শো করতেছে, ঠিক আছে? আমরা এটা দেখবো পোস্টম্যানে কিভাবে, কারণ ব্রাউজারের থ্রুতে এপিআই টেস্টিং সাধারণত কেউ করে না, খুব রেয়ারলি, এগুলো আমি দেখি নাই কখনো। আমরা দেখবো এটা পোস্টম্যানে, সেম ইনফরমেশন গুলো পোস্টম্যানে আসবে, ঠিক আছে? দেখেন আপনারা পোস্টম্যানে যান, পোস্টম্যানে যাওয়ার পরে
এই 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 অংশতে আসতে পারছেন সবাই? এখানে আসলে তো একটা প্রজেক্ট এই আপনার এখানে নিউ দিয়ে গিয়া এই নিউ কালেকশন একটা ক্রিয়েট করতে হবে। আপনারা কালেকশন ক্রিয়েট করছেন? আমি আবার দেখাই, দেখেন আপনারা সবাই দেখেন, পোস্টম্যানে যান, নিউতে যাবেন, কালেকশনে একটা ক্রিয়েট করবেন, কালেকশনের নাম দিবেন, দিয়ে এখানে ক্রিয়েটে মারবেন, তখন এই কালেকশনটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? তারপরে কালেকশন ক্রিয়েট করার পরে সরি অ্যাড রিকোয়েস্ট, এই অ্যাড রিকোয়েস্টে মারবেন, এই রিকোয়েস্ট নেম এখানে গেট, যে কোনো নাম দিতে পারেন, যে কোনো নাম দিতে পারি না? হ্যাঁ হ্যাঁ, যে কোনো নাম দিতে পারেন। তারপর আপনার এই কালেকশনটা সিলেক্ট করবেন, এই কালেকশন যেটা আমি সেভ টু রিকোয়েস্ট। এরপরে দেখেন এই যে গেট রিকোয়েস্টটাতে ক্লিক করলে এখানে এই গেট এই রিকোয়েস্টটা ওপেন হয়েছে, ঠিক আছে? তো আমাদের এখানে গেট অলরেডি সিলেক্ট করা আছে। এখানে কিন্তু সবগুলা রিকোয়েস্ট গুলো HTTP প্রটোকলের যা রিকোয়েস্ট আছে, যতগুলা রিকোয়েস্ট হইতে পারে HTTP প্রটোকল, সব রিকোয়েস্ট গুলো এখানে আছে। তো আমাদের API টেস্টিং এ সাধারণত আমরা এই যে গেট, পোস্ট, পুট, ডিলিট, এই পুট এটা আপডেটের কাজ করে, এই যে এই রিকোয়েস্ট গুলা সাধারণত চেক করা হয়, আর বাকিগুলো আমি চেক করি নাই, আমি নিজেও জানি না, আমি এগুলো নিয়ে কথাও বলবো না, ঠিক আছে? তো দেখেন আমরা গেট রিকোয়েস্টটা খুবই ইম্পর্টেন্ট। আর গেট রিকোয়েস্ট মানে হচ্ছে আমি ইনফরমেশন নেওয়ার জন্য যে রিকোয়েস্টটা পাঠাই, কোনো একটা সার্ভারে আমি ইনফরমেশন নেওয়ার জন্য, ঠিক আছে, যে রিকোয়েস্টটা পাঠাবো সেটাকে বলা হয় গেট রিকোয়েস্ট। তো দেখেন আমাদের ওই যে লিংকটা আমরা কপি করছিলাম, এই লিংকটা এখানে পেস্ট করছি, এই যে লিংকটা আছে এটা কপি করে নিয়ে আসবেন, এটাকে কপি করবেন, এটাকে কপি করে আপনার পোস্টম্যানে নিয়ে আসবেন, নিয়ে আসে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনি এই যে রিকোয়েস্ট সেন্ড করার জন্য সেন্ডে ক্লিক করবেন। আচ্ছা, আমি একটা মিস করছি যে গেট রিকোয়েস্ট এটা নিচটা কিভাবে আনলেন? গেট রিকোয়েস্টটা আচ্ছা, আপনি এই যে নিউ, এখানে নিউ আছে না, নিউ উপরে দেখতেছেন, হ্যাঁ 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 নিউ এ ক্লিক করে একটা কালেকশন কালেকশন ক্রিয়েট হ্যাঁ, করবেন। এটা ক্রিয়েট করছি। ক্রিয়েট করবে, কালেকশনের আন্ডারে একটা আপনাকে ইয়ে ক্রিয়েট করতে হবে, এই টেস্ট, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অ্যাড রিকোয়েস্ট ছিল, অ্যাড রিকোয়েস্ট। আচ্ছা ইউসুফ ভাই, আপনার উইন্ডোটা যেভাবে আসছে আমার, ইউসুফ ভাই হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার উইন্ডোটা যেভাবে আসছে আমারটা তো এরকম আসে নাই। আমারও ইউসুফ ভাই, আমারও সেম। ভার্সন, তাহলে ভার্সনের উপরে ডিপেন্ড করতেছে কিছু। আচ্ছা, আপনারা এই অংশ আসছে গেট রিকোয়েস্ট, এই অংশ এগুলো আসছে, আপনি ইয়ে করতে পারছি। আচ্ছা, এগুলো থাকলে ঠিক আছে। এই আমার দরকার হচ্ছে এই এই যে হ্যাঁ, এগুলো আসছে। ব্যানারটা, বুঝছেন? এই ইউসুফ ভাই এগুলা কিন্তু আমার আসে নাই। আপনারা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন সবাই? অ্যাকাউন্ট হ্যাঁ, লাগবে। অ্যাকাউন্ট তো অবশ্যই। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট, আমার তো আসছে। সুহেল ভাই, আপনি কি এই পেজে আছেন এখন? হ্যাঁ, আছে তো। আচ্ছা, কার কার এই পেজটা আসে নাই ভাই, প্লিজ একটু কথা বলেন, কথা না বললে হবে না, কথা হ্যাঁ, বলতে। আমার আসে নাই, আমি মশিউর। ইউসুফ ভাই, আসে নাই। মনির আমারও আসে নাই। আমার আসছে মোহাম্মদ। শুনেন, ওই যারা আসলে কথা বলার দরকার নাই, যাদের আসে নাই তারা বলেন। শুনেন, এই গেট রিকোয়েস্টটা দেখতে পারতেছেন ভাই মশিউর ভাই, আপনাকে এই 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 এখানে আপনি এই ইউআরএলটা পেস্ট করার জন্য অপশন আছে দেখতে? হ্যাঁ, তা আছে। আমি একটা ক্রিয়েট করছিও সকালবেলা আজকে, কিন্তু এরকম আসে না আপনার মতো, এরকম ওই উইন্ডোটা এরকম আসে নাই, যে নিউ যে বাটনটা আছে উপরে, হ্যাঁ, এরকম আসে নাই। নিউ দরকার নাই, এরকম না আসলে অসুবিধা নাই। ওইটা ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি হচ্ছে যে আপনার এই গেট রিকোয়েস্ট আপনি send করতে এগুলো পারেন, ঠিক আছে, এগুলো ঠিক আছে। জি, তাহলে আপনি ঠিক আছেন। ইউসুফ মশিউর ভাই, ভাই, আমারও এই- মশিউর ভাই, আমারও ইউসুফ এরকম ভাই, আসে এটা নাই। হচ্ছে আসছে আর কি, এটা আসছে, দেখেন ওই যে মাই ওয়ার্ক প্লেসের ওই লাইনেই আছে, নিউ আছে, নিউ ইম্পোর্ট, তারপরে ওভারভিউ, তারপর ডান সাইড আছে আমারটা নিউ সেম, কালেকশন। আমারটা সেম। হ্যাঁ হ্যাঁ, জি, ওই এরপরে ওই যে নিউতে ক্লিক করলে ওই যে কালেকশন আসবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, আর এটা হয়তো উইন্ডোর হিসাবে, আমার উইন্ডোটা বড় তো, আমার মনিটরটা বড়, এই কারণে হয়তো সবকিছু শো করতেছে, ওই যাদেরটা ছোট হয়তো এটা মার্জ করছে তারা। এনিওয়ে, ওইটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনার এই রিকোয়েস্টটা আপনি প্লেস করতে পারতেছেন কিনা, ওইটা ইম্পর্টেন্ট, বুঝছেন? না এটা পারতেছি না। তো আপনি কি কালেকশন, টিপু ভাই আপনি কি কালেকশন করছেন, ক্রিয়েট করছেন একটা কালেকশন? আমি ওই যে নিউ কালেকশনে ক্লিক করছি, হ্যাঁ, কালেকশন করার পরে আচ্ছা, কালেকশনের পরে কি করতে হবে ইউসুফ ভাই, একটু দেখান যদি। একটা রিকোয়েস্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এই আচ্ছা। রিকোয়েস্টে বেসিক রিকোয়েস্ট এটা। হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়ান।
কোনো রিকোয়েস্ট তো আসে না, এটা সমস্যা। কালেকশনের যে নাম দিছেন না, নামের পাশে তিনটা যে ইয়ে আছে, ছোট ছোট ইয়ে আছে, হ্যাঁ ইউসুফ, আমার মনে হয় আবার ওটাতে আপনি কালেকশনটা যদি নতুন করে আরেকটা কালেকশন বানায় দেখাও একটু, আমার মনে হয় কাইন্ডলি এটা ভালো হ্যাঁ, হবে। আমি দেখাইতেছি একটা সেকেন্ড। আমি আরেকটা কালেকশন ক্রিয়েট করো। হ্যাঁ, এই জায়গায় আপনার উইন্ডোটা তো ডিফারেন্ট ইয়া ভাই। আমি বলি আমার মনে হয় এটাই সব বুঝে নিতে পারবে। কিউএ আপনার নাম দিয়েছেন যে নামের পাশে আপনার ওই যে হ্যাঁ না, ওইটাতে ক্লিক মারলাম তো, ওইটাতে ক্লিক মারার পরেও অ্যাড রিকোয়েস্ট আমার অ্যাড রিকোয়েস্ট আসে। অ্যাড রিকোয়েস্ট আমরা পেয়ে গেছি ইয়ে ভাই। হ্যাঁ, অ্যাড জি, রিকোয়েস্টে জি। ক্লিক করলে আপনার ওই যে গেট আসে। ওই নিউ রিকোয়েস্টের পরে তিনটা ছোট ছোট ডট আছে, ওই ডটে হ্যাঁ, ক্লিক হ্যাঁ, করলে হ্যাঁ। ওখানে অপশন গুলো চলে আসে আর কি। হ্যাঁ, আমার এটাতে তারপরে দেখাচ্ছে না, থার্ড কারণ হচ্ছে অ্যাড রিকোয়েস্ট আছে। আমি এখানে অ্যাড দেখতেছি না, আমার এটাতে অ্যাড রিকোয়েস্ট দেখাচ্ছে না। ঠিক আছে, আমার মনে হয় আপনারটা ওল্ড ভার্সন ইয়া ভাই। হ্যাঁ, ইউসুফের টোল ভার্সন এই যে উপরে লিখে আছে, ইউ মাস্ট ইউজ ভার্সন 7.0 অর হায়ার সামথিং। ওই এটা আপডেট করে নেন। আমারটাও সেম জিনিস দেখাচ্ছে, এই জন্য আমি বললাম। ওই যে ওই পেজেরই ডানে দেখেন আপগ্রেড আছে আর কি, ওখানে ক্লিক করলে ইয়ে হয়ে যাবে, নিউ ভার্সন না চলে না, আসবে। আপগ্রেড হচ্ছে কি যে কিনতে হবে মনে হয়, আর আপডেট করলে সফটওয়্যার আপডেট হবে। আচ্ছা যাই হোক, দেখেন, আচ্ছা ঠিক আছে সবাই দেখেন, এই টিপু ভাই আপনি এই দেখেন নিউতে ক্লিক করবেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, নিউতে ক্লিক করলে তো আপনার মতো ওই নিউটা আমার আসে না, এখানে আসে না। হ্যাঁ, আপনি নিউ পাইছেন? আমার নিউ আছে, নিউ আছে আমারতে। নিউতে ক্লিক করে কালেকশন ওপেন করতে পারেন, কালেকশন করতে পারেন। হ্যাঁ, কালেকশন ওপেন হয়েছে। তারপরে তারপরে কালেকশনের Create পরে collection। এই যে তিনটা ডট আছে কালেকশনের মধ্যে, এভাবে কালেকশনটা এই জায়গায় আসছে না, কালেকশনের নামটা যে নামটা দিয়েছেন আপনি। হ্যাঁ, তিনটা ডট আছে, কালেকশন তিনটা ডট আছে, ওখানে ওই dot- ক্লিক করলে শেয়ার কালেকশন, এডিট, অ্যাড রিকোয়েস্ট, অ্যাড এই ফোল্ডার। অ্যাড রিকোয়েস্ট মারেন। আচ্ছা, অ্যাড রিকোয়েস্ট, জি। তারপরে ওখানে কি কিছু হ্যাঁ, লাগে, get ওই ইউআরএলটা পেস্ট করতে হবে তো? হ্যাঁ, হ্যাঁ, গেট হ্যাঁ, পাওয়া get গেছে এই- ইউসুফ ভাই। হ্যাঁ, পাওয়া get গেছে। গেটের মধ্যে মারেন, গেটের মধ্যে ওই ইউআরএলটা দেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা কি শুধু শেয়ার ইসুফ ভাই, শুধু শেয়ার যেটা ওখানে আমি কি এন্টার করব? শেয়ার কালেকশন, বুঝি নাই ভাই। শেয়ার কালেকশন এখানে এন্টার করব, নিউ কালেকশনে যখন গেছি। না, এই যে আপনি এই যে গেট রিকোয়েস্ট আছে না, গেট রিকোয়েস্টে এই জায়গায় পেস্ট করবেন আপনার ইয়েটা, ঠিক আছে? হ্যাঁ, এবার হয়েছে ইসুফ ভাই, হইছে না? আচ্ছা, তারপর কি এরপরে sense, কার হ্যাঁ? হয় নাই? শাহাদাত ভাই হইছে আপনার? না হয় নাই আমারটা। শাহাদাত ভাই, এই যে আপনি কি এই আপনার এই কালেকশন ক্রিয়েট করতে পারছেন? কালেকশনটা কোথায় ক্রিয়েট করব এটা তো আমি বুঝতেছি না। ইউসুফ, আমার মনে হয় ওনারটা শেয়ার করতে বলো। আচ্ছা, এই শাহাদাত ভাই আপনার স্ক্রিনটাই শেয়ার করেন। জি আচ্ছা। ওটার হবে। আচ্ছা ইউসুফ ভাই, ওই অ্যাড রিকোয়েস্টে আমরা কোন ইউআরএলটা দিব? ওই যে আপনি কিছুক্ষণ আগে যেটা দিছেন ওইটা না? হ্যাঁ। আচ্ছা। ওটা তো যাইতে পারতেছি না আমার তো। আর এই কি এটার মধ্যে আর বাটন কোনো চাপ দিলে যাইতেছে না। তবে আমি শেয়ার করছি, একটু দেখবেন। এই তো ওই যে নিউ দেখা যাচ্ছে শাহাদাত ভাই উপরে ডাইনে, এই যে একটু উপরে। হ্যাঁ, শাহাদাত ভাইয়ের এটা বামে। আমারটা সেম। এটা আমাদের সবারটাই সেম, শুধু ইউসুফ ভাইটা ডিফারেন্ট। আর একটু বামে যান। হ্যাঁ, আপনি নিউ কালেকশন ক্লিক করেন, ডাইনে নাম plus চেঞ্জ sign করেন। আছে? এখানে না, এই যে পাশে একদম সর্বলেফট, আরো বাম দিকে। ইম্পোর্টার পাশেই নিউ, এটা। এই যে হ্যাঁ এখানে নিউ। এইটা আসছে, ওই যে কালেকশন দ্বিতীয়টা, কালেকশন। এটা সেকেন্ডটা কালেকশন ডাইনে। দুইটা ওপেন হয়েছে এখানে। হ্যাঁ, আমি তো বলছিলাম আগেটা রিনেম করতে, ওনারা তো সবাই নিউতে নিয়ে গেল আবার। এটাকে রিনেম করলে নাম ওই আপনি নাম চেঞ্জ কালেকশনের নাম করেন। দেন, ওই যে নামের জায়গায় এই যে ব্লু হয়ে কালারটা চেঞ্জ করেন। হ্যাঁ, এটা চেঞ্জ করেন, নাম দেন, ডিলিট করে দেন এটা। ডিলিট করব। হ্যাঁ, ডিলিট করে দেন। হ্যাঁ, এখানে লিখে দেন কিউ ইনস্টিটিউট বা কিছু একটা লেখেন। আচ্ছা, এখানে তো ওই কপি পেস্টের অপশন তো আসে না, রিনেম দিব নাকি তাহলে? ও না, কি তাইলে যেন একটা বলছেন? সেকেন্ড, আপনি ওই ইয়েতে আসেন নাই, আপনিও ইয়ে ক্রিয়েট করেন নাই, রিকোয়েস্ট একটা ক্রিয়েট করেন নাই, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, আমি তো ওটা পেয়ে গেছি, গেট নিউ এরপরে রিকোয়েস্ট। কি এটা করব? হ্যাঁ, ক্লিক করেন, খালি জায়গায় ক্লিক করেন একটা। হ্যাঁ, আপনি এখন দেখছেন ওই যে কিউ টেস্ট আসছে বামে, এখানে ছোট ছোট তিনটাই অপশন আছে দেখেন ডান দিকে। হ্যাঁ, এইখানে ক্লিক করেন।
এই যে অ্যাড রিকোয়েস্ট 3 নম্বরটা, এই তো হয়ে গেট গেছে। আছে। এখন এই যে এখানে এই যে গেটের পাশে যে খালি জায়গা, ওইখানে ওই যে ইউআরএলটা আছে না, ইউআরএলটা হ্যাঁ পেজ টু, এখানে এটা থাকবে, গেটই থাক, এটা গেট থাক, গেটে ক্লিক করেন। হ্যাঁ। পাশের বক্সটাতে। আপনার ইয়াটা কোথায়, ওইটা কপি করে নিয়ে আসেন। কোনটা? না ওই যে ইয়া ভাই একটা পেজ, কি বলে সোহেল ভাই, জি ওনার ওই যে নিউ রিকোয়েস্ট আছে না, ওইটার মধ্যে ওনাকে লিখতে পারেন গেট, ঠিক আছে? তাইলে গেটটা গেটের মধ্যে থাকবে, পুটেরটা পুটের মধ্যে থাকবে। এটাতে ছিল, ওখানে আবার ডাবল ক্লিক করেন, আমার মনে হয় আসার কথা আর কি। হ্যাঁ, এখানে আবার থার্ড ইয়াতে 3 বোটা না, গেট তো আসছেই তো, গেট আসছে তো ভাই। না না না, গেট আসছে যে, কিন্তু পাশে তো লেখা আছে নিউ রিকোয়েস্ট, ঠিক আছে? নিউ রিকোয়েস্ট এটা নতুন বানাইছে সেজন্য আর কি, এটার নাম যে কোনো সময় না, চেঞ্জ এটা করা চেঞ্জ যাবে। করা যায়। এই যে ওই যে নিউ রিকোয়েস্ট যেখানে লেখা আছে সেখানে যান, আপনি একটা কলম আসবে, হ্যাঁ ওই এই যে যে এখানে হ্যাঁ, কলমটা টিপ দেন। এখন এখানে লিখেন আপনি গেট রিকোয়েস্ট। ইউসুফ যেরকম সেকেন্ডটা বানাইছিল না গেট রিকোয়েস্ট, লিখবো গেট রিকোয়েস্ট। লেখেন, সমস্যা নাই। লেখেন হ্যাঁ, তাইলে আপনার দেখতে সুবিধা হবে পরবর্তীতে। কিন্তু গেট রিকোয়েস্ট ওটা তো লেখার ইয়ে তো আসে না তো ওখানে। কেন, আপনি এই যে গেট রিকোয়েস্ট সিলেক্ট করার পরে উপরে ডাইনে সাদাটা যেখানে ক্লিক লেখলো, বাইরে ক্লিক করেন, আগেরটা মতো বাইরে সামহার করে ক্লিক করেন। হ্যাঁ এই তো হয়ে গেছে। এবার ওই যে এন্টার রিকোয়েস্ট ইউআরএল যেখানে, সেখানে আপনার ইয়াটা পেস্ট করেন। ওনারা মনে কপি করে নাই, আমি ওই যে চ্যাট copy বক্সে করে নাই। চ্যাট বক্সে দিচ্ছি লিংকটা। হ্যাঁ চ্যাট বক্সে দিয়ে দেন, তাইলে ওইটা হইলে, কারণ এরপর আবার পুট করতে হবে, এরপর আবার পেস্ট করতে হবে, এরপর পোস্ট করতে হবে, আলাদা আলাদা প্রত্যেকটা জিনিস করা যাবে তখন। ওই লিংকটা কপি করেন, কপি করে গেটের পাশে ইয়া করে দেন, পেস্ট করে দেন। পেস্ট করে দেন। কপি করছেন শাহাদ ভাই? না না না, ওই যে দেখেন চ্যাট বক্সে যান। হ্যাঁ, চ্যাটে যান। চ্যাট বক্স দেখে না সোহেল ভাই। শাহাদ ভাই নিচে আপনার এই জুমের মধ্যে মোর লেখা আছে, মোরের মধ্যে ক্লিক করেন, একদম নিচে দেখবেন যে চ্যাট অপশন আসছে। মোরে দুইটা মেসেজ আসছে। চ্যাট, হ্যাঁ। আচ্ছা, আর কার হয় না? জিয়া ভাই আপনার হইছে? কি এই যে এটা তো সোহেল ভাই, সেকেন্ডটা, হ্যাঁ সেকেন্ডটা কপি করেন, সেকেন্ড লাইনটা কপি করেন। এই পুরো লাইনটা যেটা ফ্রম শামসুদ্দিন, যেটা এই ওই কপি করেন। সেকেন্ডটাই হ্যাঁ, আমি দেখতেছি না বলে। না আমি দেখছি এটা চ্যাট বক্সের সেকেন্ডটাই। কপি না? হ্যাঁ হ্যাঁ, তারপরে ওইটা ওই যে গেটের পাশে, আমারটা হয়ে গেছে ভাই। গেটের পাশে যে খালি জায়গাটা, হ্যাঁ এখানে খালি জায়গা যান, ডাইনে একটু ডাইনে যান, একটু রাইটে যান, যেখানে লেখা আছে এন্টার রিকোয়েস্ট ইউআরএল ফেডেড, এইটার মধ্যে ক্লিক করেন না। এখানে, হ্যাঁ হ্যাঁ এখানে ক্লিক করেন, এই তো ক্লিক করে এখানে পেস্ট করে দেন। কন্ট্রোল ভি দিয়ে দেন। আচ্ছা এভাবে দিলেও হবে। পেস্ট। এখন ওই যে সেন্ড ক্লিক করেন, সেন্ড রাইট ডাইনে বাটন, বড় সেন্ড বাটন ব্লু একদম বাটন, সর্ব রাইটে। সেন্ড। সেন্ড সাদ ভাই হয়ে রাইটে গেছে। ব্লু সর্ব Right. রাইটে। ডানে ডানে। এটা ব্লক করে আরেকটু। আরো যান। ব্লক করছে। এই যে হইছে, হ্যাঁ এখানে তারপর এই তো হয়ে কালার গেছে। ব্লাইন্ড, একটা ব্লু জিনিস দেখতেছেন না? না না সোহেল ভাই, আমার জুম দিয়ে ওটা ব্লক করা ছিল। গুড জব। সোহেল ভাই জুম দিয়ে ওটা ব্লক করা ছিল, দেখিনি। আচ্ছা আচ্ছা, সাদত ভাই আচ্ছা। আপনি স্টপ করেন শেয়ারিং। এই এবার আপনি স্টার্ট করেন, আপনারা শেষ। এই কার হয় নাই ভাই, একটু বলেন, আওয়াজ দেন। থ্যাংক ইউ। আমরা সবাই তো হয়ে গেছে তাই না? জি ভাই আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত সব পারছি আর কি। জি Okay, সবার হয়েছে। এতটুকু দরকার আমার, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দেখেন আমাদের এখানে এই যে আমরা যখন এই গেট রিকোয়েস্টটা যখন এই সেন্ড করছি, ঠিক আছে, আমাদের একটা রেসপন্স আসছে তাই না? এই দেখেন জি, নিচে অনেক রেসপন্স আসছে। এটা হচ্ছে আমাদের রেসপন্স, ঠিক আছে। অনেকগুলো কোড আসছে। আপনারা যখন যে কোনো ওয়েবসাইটে যে কোনো কিছুতে যখন স্পেশালি আপনার এই ফেসবুকে যখন আপনি লগ ইন করেন, আপনার যে পোস্টগুলো আছে, পোস্টগুলো এইভাবে রেসপন্স আকারে আসে। আপনার পোস্টগুলা এইভাবে প্রথম পোস্ট, এরপরে দ্বিতীয় পোস্ট, এই যে এইটা হচ্ছে একটা পোস্ট, বুঝছেন? এই যে কার্লি ব্র্যাকেট থেকে এই কার্লি ব্র্যাকেট পর্যন্ত একটা ইনফরমেশন, এগুলাকে বলা হয় অবজেক্ট, জেসন অবজেক্ট, ঠিক আছে। তো এখান থেকে এই কার্লি ব্র্যাকেট থেকে এই কার্লি ব্র্যাকেট আরেকটা অবজেক্ট, এইভাবে প্রত্যেকটা পোস্ট আলাদা আলাদা অবজেক্ট হিসেবে আসে। এখানের ভিতরে সামান্য ইনফরমেশন শুধু, কিন্তু এগুলো অনেক বেশি ইনফরমেশন থাকে, অনেক বড় বড় হয়, ঠিক আছে। তো এই ইনফরমেশন গুলো দেখেন এখানে কি চাইছে তারা, এখানে ইউজার ইনফরমেশন চাইছে, ঠিক আছে। এই যে আমাদের এটাতে যাই, আমরা এটাতে গেলে
এই দেখেন লিস্ট ইউজার, এই যে গেট রিকোয়েস্টটা কিসের রিকোয়েস্ট করতেছে? ইউজারের লিস্টের রিকোয়েস্ট করতেছে। দেখেন সবাই আমার স্ক্রিনে তাকান, লিস্ট ইউজারের রিকোয়েস্ট করতেছে। এখানে কিন্তু তারা প্যারামিটারে পেজ 2 পাস করছে, বুঝছেন? তো দেখেন আমাদের এখানেও আমরা এই পেজ 2টা পাস করছি। এই কারণে এই দেখেন টোটাল পেজেস এখানে 2টা আছে, তাই না? পেজ 2 উপরে একদম উপরে দেখেন পেজ 2 আসছে, তাই না? পেজ 1 আসে নাই, কারণ আমরা ওই উপরে পেজ 2 পাঠাইছি। তো দেখেন আপনাকে যেটা টেস্ট করতে হবে এপিআই টেস্টিং এর ক্ষেত্রে, যেটা করতে হয় যে আমি যে ইনফরমেশনটার জন্য এখানে রিকোয়েস্ট পাঠাইছি এই ইনফরমেশনটা এখানে পাইছি কিনা, এইটাই ম্যানুয়ালি টেস্টিং করা হয়। এটাকে বলা হয় এপিআই টেস্টিং, ঠিক আছে? এখন দেখেন আমরা পেজ 2 এর জন্য রিকোয়েস্ট পাঠাইছি, আমরা পেজ 2 এখানে পাইছি, তাহলে কারেক্ট ইনফরমেশন। এখন দেখেন আমাদের ইমেইল এই যে আইডিটা 7, এই যে প্রথম যে অবজেক্টে জেসন অবজেক্টটা আছে এইটার এখানে দেখেন আরো ইনফরমেশন দিয়েছে। পার পেজ হচ্ছে 6টা রেজাল্ট আছে, টোটাল 12টা, বুঝছেন? টোটাল পেজেস হচ্ছে 2টা, তার মানে আমাদের পেজ 1ও আছে। এখন সবাই এখানে করেন কি এই পেজ 2টা চেঞ্জ করে এটাকে 1 বানান, 1 বানাই আবার রিকোয়েস্টটা সেন্ড করেন। সেন্ড করলে দেখবেন এই যে দেখেন আমাদের পেজ 1 চলে আসছে এখানে, হ্যাঁ ঠিক আছে? কিন্তু এই দেখেন আইডিটা প্রথম রেজাল্টের আইডিটা কিন্তু 1 আসছে, এরপরেরটা হচ্ছে 2, এরপরে 3, 4, 5, 6টা আসবে আর কি, টোটাল 6টা। ঠিক আছে? এখন দেখেন এই যে আইডি 1 আছে না, আইডি 1 এর ইমেল অ্যাড্রেস হচ্ছে এইটা, তার ফার্স্ট নেম হচ্ছে জর্জ, লাস্ট নেম হচ্ছে ব্লুথ, তার অ্যাভাটারের লিংকটা এই জায়গায়, এই অ্যাভাটারের লিংক আছে, এই হচ্ছে আইডি 1 এর ইনফরমেশন। এখন আপনাকে যেটা টেস্ট করতে হবে সেটা হচ্ছে আপনি জানবেন আইডি 1 এ কি কি ইনফরমেশন থাকে। তারপরে আপনি যখন এইভাবে হিট করবেন এখানে পেজ 1, এরপরে আপনি আইডি 1 এর ইনফরমেশনটা আপনার কাছে যে ইনফরমেশন আছে ওগুলোর সাথে মিলিয়ে দেখবেন, যদি কারেক্ট হয় তাহলে এটা পাস, কারেক্ট না হইলে ফেল। এইটা হচ্ছে বেসিক্যালি এইটাই বেসিক এপিআই টেস্টিং। এখন এপিআই টেস্টিং এই যে দেখতেছেন এই যে প্যারামিটার, এই প্যারামিটার গুলো অনেক লম্বা হয়, অনেক সময় আছে এইভাবে এইভাবে অ্যাম্পারসেন্ট দিয়ে দিয়া মনে করেন ইউজার নেম ইকুয়ালস, এইভাবে অ্যাম্পারসেন্ট দিয়ে ইনফরমেশন পাস করা যায়। এইটা এই যে আমার যে প্যারামিটার আমি পাস করছি এইটারে সে ইগনোর করছে। কখনো কখনো এই ধরনের প্যারামিটার পাস করলে আপনাকে 4 ও 4 রেসপন্স করবে, এইটা সে ইগনোর করে যেই ইনফরমেশন গুলো আগে পাঠাইছিল ওগুলাই পাঠাইছে। এটা আমি মনে করি এটা রং, এটা সে ইগনোর করতে, এটা সে 4 ও 4 পাঠানো উচিত ছিল। এনিওয়ে, তো একটা কোশ্চেন করব ইউসুফ? হ্যাঁ কোশ্চেন যাদের থাকবে প্লিজ সাথে সাথে বলবেন, তাইলে আপনার ইজি হবে। বলেন। ওই যে বললা যে কি আমরা আইডি এখানে যেটা আসছে আইডি 1 সাপোজ, আমাদের কাছে যেটা থাকবে তো ওই থাকবে যে সেটা কি মানে আগেই আমাদেরকে দিয়ে দেওয়া হবে যে তোমাদের এই রেজাল্ট আসবে? হ্যাঁ, তো এই যে ডেটাটা আসছে, আচ্ছা সবাই খেয়াল করেন আমার কথাটা। হ্যাঁ, সুন্দর প্রশ্ন মাসুদ। এই যে ডেটাগুলো আসছে এগুলো কই থেকে আসছে জানেন? এগুলো হচ্ছে আমাদের ডেটাবেজে আছে, ঠিক আছে? এগুলো ডেটাবেজ থেকে এপিআই করে কি, এপিআই গিয়া এই রিকোয়েস্টটা ডেটাবেজে থেকে কোয়েরি করে এই ডেটাবেজ থেকে এই রিকোয়েস্ট গুলো দেয়, ঠিক আছে? আবার এপিআই আরেকটা করতে পারে, একটা এপিআই আরেকটা এপিআই তে কল করে ওই ডেটাগুলো আপনাকে দিতে পারে, এইভাবে হয়। কিন্তু ইভেন্চুয়ালি একদম শেষে গিয়া একটা ডেটাবেস থেকে কোয়েরি করে আইনা এগুলো দেয়। তো এই যে আইডি, এই যে ইউজারের ইনফরমেশন, আইডি, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাভাটার, এগুলা সব ডেটাবেজে আছে এই ইউজারের আন্ডারে, ঠিক আছে? এগুলা থেকে কোয়েরি করে নিয়ে আসছে। আপনার কাছে ডেটাবেস থাকবে যেখানে আপনি অলরেডি কোয়েরি করবেন আগে, বা আপনার কাছে দেওয়া হবে যে এই ইনফরমেশন গুলা ডেটাবেজে আছে, আইডি 1 এর এগেইনস্টে এই ইমেল আছে, এই ফার্স্ট নেম, এই লাস্ট নেম, এই অ্যাভাটার আছে, আইডি 2 তে এটা আছে, আইডি 3 তে টেস্টিং করার জন্য সবকিছু দেওয়া থাকবে, ঠিক আছে? অথবা আপনাকে কোয়েরি করে ডেটাবেস থেকে নিতে হবে, নিয়ে এই ইনফরমেশনগুলো যখন আপনার জানা থাকবে তখন আপনি যখন রিকোয়েস্ট করবেন, এখানে রিকোয়েস্ট করবেন, তখন এই যে রিটার্ন করছে ইনফরমেশনগুলো এগুলোর সাথে মিলিয়ে দেখবেন এই ইনফরমেশনগুলো কারেক্ট কিনা। তো এর মানে এটা না যে আপনি 100টা ইনফরমেশন চেক করবেন। মনে করেন আপনি এই 4টা 5টা চেক করলেন, পেজ 1 এ একটা চেক করলেন, পেজ 2 তে একটা চেক করলেন, দ্যাটস এনাফ, ঠিক আছে? আপনাকে সবগুলো চেক করতে হবে না।
তো সিমিলারলি মনে করেন এখানে আপনি পেজ 1 রিকোয়েস্ট পাঠাইছেন, পেজ 1 প্যারামিটার দেখেন আমাদের এটা হচ্ছে এই যে পেজ 1টা একটা প্যারামিটার, ঠিক আছে, এগুলোকে প্যারামিটার বলে। এই যে কোশ্চেন মার্কের পরে এই যে কোশ্চেন মার্ক দেখছেন, এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের এই এপিআই ইউআরএল, ঠিক আছে, এপিআই এন্ড পয়েন্ট বলা হয় এটাকে, কোশ্চেন মার্ক পর্যন্ত এটাকে বলা হয় এপিআই এন্ড পয়েন্ট। এরপরে যেগুলা থাকবে সব হচ্ছে প্যারামিটার, সবকিছুকে বলা হয় প্যারামিটার। তো এই পেজ 1টা হচ্ছে আমাদের একটা প্যারামিটার, যে এই প্যারামিটারের কারণে আমাদেরকে এখানে পেজ 1 ডিসপ্লে করতেছে। এখানে কিছু ইনফরমেশন দিছে, পার পেজ 6টা রেজাল্ট আছে। দেখেন আমাদের এখানে 1 2 3 4 5 6 আমাদের 6টাই রেজাল্ট আছে, তাই না? তো দেখেন এই ইনফরমেশন গুলো আপনাকে ভেরিফাই করতে হবে এগুলা। এই যে টোটাল 12টা কেমনে হয়েছে, 2টা পেজ, যে এই জন্য পেজ 2টাতে 12টা, টোটাল পেজেস 2টা। এই ইনফরমেশন গুলো আপনাকে এগুলা ভেরিফাই করতে হবে। এইটা কি বলা হয় এপিআই টেস্টিং। এটা হচ্ছে গেট রিকোয়েস্ট। ইউসুফ ভাই আসসালামু আলাইকুম, রাসেল বলতেছি। হ্যাঁ বলেন। যদি এই মুহূর্তে আমি মনে করো দেখলাম কোনো বাগ পাইছি, সাপোজ আমার আইডি 1 এ যা যা থাকার কথা ওইটা নাই, এখন সেই ক্ষেত্রে কি আমি বাগ রিপোর্টটাকে আমরা এতদিন যেভাবে শিখে আসছি ট্রেডিশনাল সেভাবেই করব নাকি এটার জন্য আবার ভিন্ন আছে এপিআই এর জন্য? না না না, সেম বাগ রিপোর্টিং সেম। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, খালি ইনফরমেশন দিতে হবে আর যে ভাই এই এপিআই টা কি আমি এই এপিআই টা হিট করছিলাম, এই এন্ড পয়েন্টে এই প্যারামিটার গুলো আপনি ইউআরএল টা পুরোটা দিতে হবে। গেট রিকোয়েস্ট করছি, এই ইনফরমেশন পাওয়ার কথা ছিল, এটা পাই নাই, ওইটা পাইছি। ওই যে এক্সপেক্টেড রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট সব ডিফারেন্ট, সব সেম। হ্যাঁ রাসেল ভাই বলেন। ইউসুফ ভাই আমরা আগে যেরকম টেস্ট কেস গুলারে আমরা টেস্ট রিলে বা বিভিন্ন জায়গায় আমরা একটা ফরম্যাটে নিছি, এইটার ফরম্যাটটা কিভাবে আসবে? মানে আমরা কোন ফরম্যাটে গুলো পাবো? আমরা কি ইমেইলে পাবো না এরকম এগুলা ইসে আসবে, এই আমাদের কানবানি আসবে বা আমাদের কমিউনিকেশন গুলা? হ্যাঁ গুড কোশ্চেন। এই যে এপিআই টেস্ট গুলাও আপনার ওই টেস্ট রিলে থাকবে। টেস্ট রিলে আপনাকে দেওয়া থাকবে যে গেট রিকোয়েস্টেড টেস্ট করার জন্য এই ইউআরএলটাতে হিট করবেন, এই এক্সপেক্টেড রেজাল্ট এটা আপনি পাবেন, এই রেজাল্টটা আপনি পাবেন, ঠিক আছে। কিন্তু এই যে এক্সপেক্টেড রেজাল্টটা মনে করেন আপনার এখানে দেওয়া থাকবে যে স্টেপ 1 পুট সেন্ড এ গেট রিকোয়েস্ট টু দিস ইউআরএল, ঠিক আছে। তারপরে আপনি সেন্ড করলেন, তারপরে এক্সপেক্টেড রেজাল্ট, এগুলোর আর তো স্টেপ 2 নাই, যেহেতু আপনি সেন্ড করার পরে আপনি এখন তো রেজাল্ট ভেরিফাই করবেন। তারপরে আপনি এক্সপেক্টেড রেজাল্ট থাকবে, এক্সপেক্টেড রেজাল্টে বলা হবে যে পেজ থাকবে একটা, পার পেজে 6টা, পার পেজ 6টা থাকবে, এইভাবে টোটাল 12টা এই ইনফরমেশন গুলো থাকবে। তারপরে আইডি নাম্বার 1 এ এই ইনফরমেশন গুলো থাকবে, এগুলা বলা থাকবে। তখন আপনি যখন হিট করবেন, হিট করে যদি এগুলা পান তাহলে ভেরি গুড, আপনি পাস। যদি না পান তাহলে এটা ফেল। এখন কথা হইলো যদি যেহেতু এপিআই গুলা ডেটাবেসকে কোয়ারি করে নিয়ে আসে দেখায়, তো যখন ডেভেলপাররা ডেভেলপ করবে কোনো কিছু, ডেটাবেসে চেঞ্জ আসতে পারে, তখন আপনাকে এই শুধু টেস্ট কেসের উপরে ডিপেন্ড করলে হবে না, আপনাকে নিজেকে কোয়েরি করতে হবে ডেটাবেসে, ঠিক আছে। তো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে আপনাদেরকে এখন ডেটাবেসের কোয়েরি জানতে হবে না, জানার দরকার নাই, আপনাদেরকে এইভাবে দেওয়া হবে, আপনি শুধু এইটা পাইলেই এনাফ আপনার জন্য, ঠিক আছে। এসকিউএল কোয়েরি গুলা মনে করেন আমরা এখানে আমাদের এই ক্লাসে শিখাবো না, এটা একটু বেশি হয়ে যাবে। এসকিউএল কোয়েরি গুলা জানা থাকলে ভালো, ভেরি গুড, এটা আপনারা শিখে নিতে পারবেন, এটা ইজি, ইউটিউবে দেখতে পারেন। আমরা যদি সুযোগ পাই তাহলে আমরা মনে করেন পরবর্তীতে আমরা এটা দেখতে পারবো, কোনো অসুবিধা নাই। তো যাই হোক, ওইটা এখন দরকার নাই, আপনাকে এই ইনফরমেশন গুলো দেওয়া থাকবে, আপনি এই ইনফরমেশন গুলো ভেরিফাই করবেন। ওকে, যদি আমি রেজাল্টটা এক্সপেক্টেড রেজাল্টটা পাইলাম, মনে করেন যে লাস্ট লাইন আছে অ্যাবাউটার, সেখানে যে পুরো লাইনটা দেওয়া আছে, এখানে একটা ডট মিসিং বা একটা লেটার মিসিং আছে, তো সেটার জন্য আমি ওই স্পেসিফিক ওই লাইনটারে টেস্ট করার জন্য কি এই লিংকটারে ক্লিক করে সেইটার জন্য আলাদাভাবে টেস্ট করবো আবার, যে এইখানে কোনো মিসিং আছে কিনা বা কোডিং তার লাইনটা ঠিক আছে কিনা, সেটা কিভাবে? দেখেন এই যে অ্যাভাটারটা আছে না, এখানে যদি কোনো একটা মিসিং হয়, চেঞ্জ হয়, তাহলে আপনাকে রিপোর্ট করতে হবে। হ্যাঁ, যে কোনো কিছু, একটা ডট মিসিং হইলো, এই এপিআই এর ক্ষেত্রে ডট গুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই ডটও ইম্পর্টেন্ট। এই ইউআরএলটা আপনি কপি করেন, কপি করে আপনার ইয়েতে যান, আপনার এই ব্রাউজারে গিয়ে এটা পেস্ট করেন। ব্রাউজারে পেস্ট করলে দেখেন এখানে অ্যাভাটার দেখাইতেছে, এই ইমেজটা দেখেন, কমা দুইটা উঠাই দেব, তো দেখছেন এইখানে এই এপিআই এর ক্ষেত্রে সবগুলা খুবই আপনার
সবকিছুই এখানে যদি একটা ডটও মিসিং থাকে অথবা এক্সট্রা থাকে ওইটাও ইম্পর্টেন্ট, ওইটা এফেক্ট করবে, ঠিক আছে। তো এই যে এই ইউআরএলটাতে এই যে জর্জ ব্লোথের তার ইমেজটা এখানে দেখা যাচ্ছে, দেখছেন? হ্যাঁ, ইমেজটা পাওয়া যাচ্ছে। তো এইভাবে আপনারা মনে করেন এইটা হচ্ছে গেট রিকোয়েস্ট। আমি ইউটিউবের ইয়েটা দিছিলাম, ওইটা কেন দিছিলাম, এই কারণে দিছিলাম, আপনারা যদি ওইটা দেখতেন তাহলে দেখতে পারতেন ওইটা খুবই ইন্টারেস্টিং। কারণ হচ্ছে ওখানে আপনি কোন কোন ভিডিওতে লাইক করছেন, আপনি কোনটাতে ডিসলাইক করছেন, সবকিছু, কোনটাতে আপনি সাবস্ক্রাইব করছেন, এগুলো সব ইনফরমেশন এপিআই থ্রুতে আসে ইউটিউব। হ্যাঁ, চলো আচ্ছা। তো দেখেন এইটা হচ্ছে আমাদের, আমরা গেট রিকোয়েস্টে দেখলাম, এইটা হচ্ছে গেট রিকোয়েস্ট ইনফরমেশন আমরা পাওয়ার জন্য। তো আমরা যাই এখন পোস্ট রিকোয়েস্টে যাই, আমরা দেখি পোস্ট রিকোয়েস্ট আমরা একটা গেট, এই যে দেখেন এখানে সিঙ্গেল গেট রিকোয়েস্ট, আর একটা দেখি সিঙ্গেল ইউজার, ঠিক আছে। তো সিঙ্গেল ইউজারের জন্য দেখেন সে এই ইউআরএলটা কপি করেন আপনারা, কপি করে এখানে দেখেন সিঙ্গেল ইউআর, এইটারও গেট রিকোয়েস্ট আপনি এখানে পেস্ট করেন, পেস্ট করে সেন্ড করেন। তো দেখেন এখানে একটা ইউজারের ইনফরমেশন দিছে আইডি 2, কারণ হচ্ছে আমরা শেষে একদম শেষে 2 লিখছি, এই কারণে সে আইডি 2 ইউজারের ইনফরমেশন দিছে। তো দেখেন এইটা হচ্ছে এইভাবে একদম সিঙ্গেল ইউজারের ইনফরমেশন গুলো এইভাবে এক্সট্রাক্ট করা যায় এপিআই থ্রুতে, একদম গ্রানুলার লেভেলে অ্যাক্সেস করা যায় ডেটা। আর এই কারণেই এপিআই গুলো এত পাওয়ারফুল আর এত ইউজ হয়, ঠিক আছে। তো দেখেন এইটা এইভাবে আপনি যখন এই নাম্বার 2 তে আপনি নাম্বার 2 দিলেন, এখানে যদি আইডি 3 দেখায় বা আইডি 4 দেখায় বা আইডি 1 দেখায়, 2 না দেখায়, যেটাই দেখাক এটা একটা বাগ, ঠিক আছে। এটা আপনাকে রিপোর্ট করতে হবে। এখানে অনেকগুলাই আপনার রিকোয়েস্ট, এই গেট রিকোয়েস্ট দিছে, অনেক ধরনের গেট রিকোয়েস্ট, এটা সিঙ্গেল ইউজার নট ফাউন্ড। এই দেখেন নট ফাউন্ড একটা 404 একটা রেসপন্স আমরা দেখি, 404 রেসপন্সটা খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখেন আমরা এটা কপি করলাম, কপি করে আমরা পোস্ট মেনে নিয়ে যাই, আমরা সেন্ড করলাম। এই দেখেন রেজাল্ট একদম কোনো কিছুই নাই, এটা এমটি ডেটা না, এই যে দুইটা কালি ব্র্যাকেট দেখা যাচ্ছে, এটা হচ্ছে এমটি ডেটা, ঠিক আছে। এরপরে এই দেখেন ডানে, একদম ডানে এই যে দেখতেছেন আমার মাউসটা দেখেন, স্ট্যাটাস 404 নট ফাউন্ড, এইটা হচ্ছে 404। আপনারা অনেক সময় আছে ব্রাউজারে আপনারা কোনো কিছু সার্চ করতেছেন, কোনো একটা লিংকে ক্লিক করছেন, দেখাচ্ছে 404 পেজ দেখাইছে আপনাকে, এইটা হচ্ছে 404 মানেই হচ্ছে 404 HTTP একটা প্রটোকলের একটা কোড, ঠিক আছে। HTTP প্রটোকলে অনেকগুলা কোড আছে, 200 রেসপন্স কোড 200, এটার মানে কি জানেন, কেউ বলতে পারবেন? রেসপন্স কোড এভরিথিং ওকে, সাকসেস, ওকে, হ্যাঁ। তো এইভাবে রেসপন্স কোড, অনেকগুলো রেসপন্স কোড আছে, 404 আছে, 400 আছে, 500 আছে, 502 আছে, ঠিক আছে, অনেকগুলো রেসপন্স কোড আছে। এই 404টা মানে 500 এর মানে কি আপনি গুগল করেন দেখবেন। মশিউর ভাই জানে, মশিউর ভাই আমরা শিখাইছি ওই দিন, মশিউর ভাই বলো তো দেখি। মশিউর ভাই, রাসেল ভাই এরা জানার কথা, আমি শিখাইছি ভাই। হ্যাঁ আপনি বলেন যে 500 মানে কি? আপনি শিখাইছেন দিন আমাদের রাতে। এই দেখেন 500 মানে হচ্ছে ইন্টারনেট সার্ভার এরর, ঠিক আছে, HTTP 500। এখানে গুগল করলে সবগুলা রেসপন্স কোড আপনি পাবেন। আচ্ছা ইউসুফ, আমি 1 মিনিটে এই তিনটার একটা ইয়া বলে দেই, যেটা ওনাদেরকে বলছিলাম। হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা, এই 200 আমরা 3 রকমের পাই আর কি। একটা হলো 2 দিয়ে শুরু, মানে 2xx মনে রাখেন, আর একটা হলো 300 দিয়ে, এটা 301 হইতে পারে, 300 হইতে পারে, আনটিল 399, ঠিক আছে। ইয়েস, সরি 300 না, 400 এটা। আর একটা হলো 500, আর এটা 500 থেকে 599 পর্যন্ত হইতে পারে। তো যেটা 2 দিয়ে শুরু হবে, তার মানে এটা হলো সবকিছু হলো আমরা ওকে বা সাকসেস, যে স্ট্যাটাস আমাদের ওকে, সবকিছু ঠিক আছে। আর যেটা 4 দিয়ে শুরু হয় সেটা মানে হলো এরর, 5 দিয়ে যেটা শুরু হয় সেটাও এরর। তো 4 দিয়ে যেটা শুরু হয় সেটা হলো সোর্সের সমস্যা, হয় আইদার আপনার কেবলের সমস্যা, অথবা আপনার কম্পিউটারের সমস্যা, অথবা আপনার কোডিং এর সমস্যা সামহার, ঠিক আছে। আর 5 দিয়ে যেটা শুরু হবে সেটা সমস্যা আইদার আপনার এক্সটার্নাল সমস্যা, যেটা অথবা যেখান থেকে এপিআইটা ফেচ করে আপনার ডেটাটা নিয়ে আসবে সেই সার্ভারের সমস্যা হয়তো বা, বুঝা গেছে? ঠিক আছে, এই সবাই আমি একটা লিংক পাঠাইছি, থ্যাংক ইউ মাসুদ। আমি একটা লিংক পাঠাইছি, এখানে রেসপন্স গুলা সবগুলো দেওয়া আছে, ঠিক আছে।
রেসপন্সের ডিটেইলস দেওয়া আছে। এই দেখেন ইনফরমেশন রেসপন্স এই 100 101 102 103 বুঝছেন, এই সাকসেসফুল রেসপন্স 200 201 ক্রিয়েটেড 202 203 204 ঠিক আছে। তারপরে রিডাইরেকশন মেসেজ এই যে 300 301 302 এগুলো রিডাইরেক্ট করলে এই ধরনের এই মেসেজগুলো আসে ঠিক আছে। তারপরে ক্লায়েন্ট এরর রেসপন্স, ওই যে মাসুদ যেটা বলছিল যে 400 হচ্ছে যদি আপনার ক্লায়েন্টে কোনো এরর থাকে, আপনার সার্ভার সাইডে কোনো এরর থাকে তাহলে এইটা, এই যে 400 401 402 404 নট ফাউন্ড ঠিক আছে। এরপরে দেখেন এখানে এই যে সার্ভার রেসপন্স, সার্ভার এরর রেসপন্স এই 500 ইন্টারনাল সার্ভার এরর ঠিক আছে, 501 নট ইমপ্লিমেন্টেড ঠিক আছে, 502 ব্যাড গেটওয়ে। এই সব রেসপন্স গুলার এই রেসপন্স কোড গুলো এখানে দেওয়া আছে ঠিক আছে। এটা আপনারা দেখে নিতে পারেন, এটা ইন্টারেস্টিং, এই বিষয়গুলো ইন্টারেস্টিং, জানা থাকলে আপনার মজা লাগবে। কখনো এই রেসপন্স গুলো দেখলে আপনি বুঝতে পারবেন, আপনি নিজেও ধারণা থাকলে ভালো। আর এগুলো আপনার ইন্টারভিউর জন্য ধারণা থাকলে ভালো। ইন্টারভিউতে কখনো কখনো আপনি যদি এপিআই টেস্টিং করছেন বলেন বা আপনি জানেন, এগুলো কিন্তু জানতে হবে। তারা আপনাকে খুব কমপ্লিকেটেড কোনোটা জিজ্ঞেস করবে এরকম কিছু না, আপনাকে বেসিক্যালি অনেক সময় বলতে পারে যে তুমি তো এপিআই টেস্টিং করছো, তো আপনি বললেন হ্যাঁ, তখন আপনাকে বলবে যে 400 কোডের মিনিং কি, তখন আপনি এটা এটা বলতে হবে তাকে। একটা সেকেন্ড। তো এই যে এই 400 যে কোড 404 যে কোড আছে, 404 বলতে পারে, 502 বলতে পারে আপনাকে 502 এর মিনিংটা কি ঠিক আছে। 404 এই যে 502 আছে ব্যাড গেটওয়ে, এটা আপনাকে জিজ্ঞেস করতে পারে। যেহেতু আপনি এপিআই টেস্টিং করছেন বলছেন বা জানেন এপিআই টেস্টিং সম্বন্ধে, এপিআই টেস্টিং এর ক্ষেত্রে এগুলো খুবই ইম্পর্টেন্ট, এই যে এইচটিটিপি প্রটোকলের কোডগুলার মিনিং জানা। আর এই কারণে আপনাকে জিজ্ঞেস করতে পারে। তো এই লিংকটা আমি দিয়ে দিচ্ছি আপনার এই চ্যাট বক্সে, আপনারা সবাই এটা আপনার ইয়েতে এই স্ল্যাকেও আমরা স্ল্যাকে পেয়ে গেছি, আমরা স্ল্যাকে পেয়ে গেছেন, ভেরি গুড। স্ল্যাকে নিয়ে নেবেন, এইটাতে পড়ে নিতে পারেন আপনারা কি কি ইয়ে আছে। এটা সিম্পল জিনিস, আপনারা একটু জেনে নিলেই ভালো, কারণ এইটা আপনি যেহেতু লিখবেন আপনার সিভিতে জানা থাকবে। এনিওয়ে, তো দেখেন আমরা দেখলাম এই আপনার 404 রিকোয়েস্ট, এটাতে কোনো ইনফরমেশন নাই ঠিক আছে। তো এই যে লিস্ট রিসোর্স, সিঙ্গেল রিসোর্স ওকে, আমরা একটা লিস্ট দেখি। এইটা ওই সেম জিনিস, এখানে এটা তো এখানে আননোন দিল। আচ্ছা লিস্ট, এটা লিস্ট কেন দিচ্ছে আমি জানি না। এই আমরা প্রথমে যে লিস্ট ইউজার্স যেটা ওইটাতেই যা আসছে তাই এখানে দেখাচ্ছে, এটা আমরা দেখার দরকার নাই। আর সিঙ্গেল রিসোর্স তো ওই আমরা দেখলাম সিঙ্গেল ইউজারের যে এন্ড পয়েন্ট, সেম ইনফরমেশন। আমরা একটা যাই পোস্ট রিকোয়েস্টে ঠিক আছে, পোস্ট রিকোয়েস্টে ক্রিয়েট, এখানে ক্রিয়েট ইউজার, তারা ইউজার ক্রিয়েট করার জন্য একটা রিকোয়েস্ট করতেছে ঠিক আছে।
এটা তারা আপডেটের এই পোস্ট রিকোয়েস্টটা তারা ক্রিয়েটের এটা দিতেছে না, বুঝছেন? এটা সাধারণত তারা একটা এন্ড পয়েন্ট দেয়, ঠিক আছে? এখন ইউসুফ, হ্যাঁ আমার না তুমি ভুল জায়গায় ইয়া করতেছো। এটা হবে যে বডির মধ্যে, ঠিক আছে? সরি আমি ভুল করছি, এখানে পোস্ট এটা গেটের হবে আমি পোস্ট গেটেই হবে, তারা বডিটারে স্টেপ করতে হবে। না 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 আমি ভুল করছি কি, আমার এখানে আমি এই গেটেই ছিলাম, ঠিক আছে? আমি গেটেই ছিলাম। এই পোস্টে গেলে এখানে বডিতে আমি দিতে পারবো। বডিতে হ্যাঁ দিতে হবে, জি জি। বডিতে যে রতে ক্লিক করো, রতে, ফর্ম ডাটাতে না, রতে 3rd নম্বর অপশনটা। জি এখন দাও, তুমি আসবে তাইলে। হ্যাঁ হ্যাঁ নাইসু, এবার আসবে ইনশাআল্লাহ। এই যে দেখেন, সবাই খেয়াল করেন, দেখেন এই যে পোস্ট রিকোয়েস্টটা আপনারা এখানে কিন্তু এই পোস্ট রিকোয়েস্ট এখানে সিলেক্ট করতে হবে। আমি যেটা মিস্টেক করছিলাম, আমি বডিটা কেন অ্যাক্সেস করতে পারি নাই, কারণ হচ্ছে আমার ওইটা গেস্ট রিকোয়েস্টে সিলেক্ট ছিল, ঠিক আছে? এখানে পোস্ট রিকোয়েস্টে সিলেক্ট করবেন, এইটা সেম এন্ড পয়েন্ট ইজ আপনার এপিআই এন্ড পয়েন্টটা সেম। আর এই যে আপনার ডেটাটা আপনি ইনসার্ট করবেন, আপনি যেই এই যে পোস্ট রিকোয়েস্টটা হচ্ছে ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? আমি ক্রিয়েট করব, নতুন একটা ইউজার ক্রিয়েট করব। তখন আপনি যখন ফেসবুকে একটা ইউজার রেজিস্ট্রেশন করেন, ফেসবুক করে কি এই এপিআই রিকোয়েস্টটা তাদের এন্ড পয়েন্টে পাঠায় আপনার ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দিয়ে। তখন ফেসবুকের ডেটাবেজে আপনার একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়া সেই যে রিকোয়েস্টটা যখন পাঠায় তখন ওইটা ক্রিয়েট হয় তার ডেটাবেজে, ফেসবুকের ডেটাবেজে। দেখেন আপনারা এই পোস্ট রিকোয়েস্টের আমাদের এন্ড পয়েন্ট কিন্তু সেম। আপনারা এখান থেকে ডাবল ক্লিক করলে এই এন্ড পয়েন্ট পাইলেন, ঠিক আছে? সরি আমার ভুল হয়েছে। এই যে ইউজার্স, এই যে এন্ড পয়েন্ট, এটা সেম এন্ড পয়েন্ট। আপনি এটা কপি করবেন, কপি করে এই জায়গায় আপনি আর পোস্ট পেস্ট করবেন, আর এখানে পোস্ট রিকোয়েস্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এরপরে এই বডিতে যাবেন। বডিতে যাওয়ার পরে এই দেখেন রতে ক্লিক করবেন। ক্লিক করে তাদের এখানে যে ডেটাটা দেওয়া আছে, তাদের এখানে দেখেন আপনাকে এই সিমিলার ভাবে আপনাকে দেওয়া থাকবে, এইভাবে আপনাকে ডেটা ইনফরমেশন দেওয়া থাকবে আপনার কাছে। তো এইটা জেএসএন ফরম্যাটে দেওয়া আছে, নেম এন্ড জব, ঠিক আছে? তো আপনি এইটা কপি করলেন, কপি করে আপনার পোস্টম্যানে যাবেন, যাওয়ার পরে এই এখানে পেস্ট করবেন। পেস্ট করে আপনি নেমের জায়গায় আপনার নাম দিবেন, জবের জায়গায় ইঞ্জিনিয়ার দিয়ে আপনি সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করলে দেখেন 718 আইডি ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? আমার একটা ক্রিয়েটেড অ্যাড এখানে ডেটও দেওয়া আছে 2021-3-28, আজকে 28 তারিখ। হ্যাঁ ঠিক আছে, একদম টাইম সবকিছু দেওয়া আছে। তো আমার একটা এই আইডি ক্রিয়েট হয়েছে এই নামে, ইউসুফ কিউ ইঞ্জিনিয়ার হিসাবে। তাদের ডেটাবেজে এটা এন্টার হয়েছে। তো সবাই এটা বুঝতে পারছেন? সবাইকে এই রিকোয়েস্টটা করতে পারছেন? পোস্ট রিকোয়েস্ট সবাই করতে পারছেন? জি। তো ইসুফ ভাই, বলেন। এই যখন আমরা সেন্ড করলাম, যে রেজাল্টটা আমরা পেলাম, সেখানে শুধু আমরা তো বাইনারি নাম্বারই পাচ্ছি। আমি যে আমার নাম লিখছি এবং আমি যে জব টাইটেলটা লিখছি সেটার একটা নাম্বারিক হিসাবে আসছে, সেটার অ্যালফাবেট হিসেবে এখানে তো কোনো নাম আর জবেরই আসেনি। সেটাই হ্যাঁ না, এখানে যেটা করছে কি, এটা সে আইডিটা আপনাকে দিছে, এই আইডির এগেইনস্টে আপনার নাম টাম সবকিছু আছে। আমি এটা চেষ্টা করতেছি, দেখেন আমি একটা গেট রিকোয়েস্ট 718 না, আমি দেখি একটা গেট রিকোয়েস্ট পাঠাই 700, এটা 718 হবে না? তারপরে দেখি, হ্যাঁ নাই, এটাতে পেজ 2 তে দেই জেনেট।
জর্জ, এটা খুব সম্ভবত তারা তাদের ডেটাবেজে সেভ করে নাই, কারণ এইভাবে যদি সেভ করে সবারটা, তাইলে তারা পারবে না, অনেক মানুষ এটা ইউজ করে, ঠিক আছে। তাদের এখানে পেজ 2টাই আছে, ঠিক আছে, তার বেশি নাই। দেখেন আমাদের এখানে যখন আমরা যখন লিস্ট ইউজার্সে যাই, তখন দেখেন লিস্ট ইউজার্স থেকে এটা কপি করে নিলে আমরা এটাতে পেস্ট করার পরে আমাদের পেজ 2টাই আছে, ম্যাক্সিমাম পেজ হচ্ছে 2টা, এখানে কিন্তু আমার নামটা নাই, ঠিক আছে। তার মানে হচ্ছে তারা ওইটা জাস্ট স্যাম্পল রেসপন্স আপনাকে দেখাচ্ছে পোস্ট রিকোয়েস্টে, কিন্তু এটা জেনুইনলি আপনার ইয়েতে সেভ হয় নাই, তাদের ডেটাবেজে সেভ হয় নাই। যখন আমরা এই রিকোয়েস্টটা করতেছি, আমরা যখন এই পোস্ট রিকোয়েস্টটা করি, ঠিক আছে, আমরা যখন এই যে রিকোয়েস্টটা সেন্ড করছি, এই দেখেন এখন 513 দেখাচ্ছে, এটা জাস্ট ডামি রেসপন্স দেখাচ্ছে, এটা জেনুইনলি তাদের ডেটাবেজে গিয়ে সেভ হয় নাই। যদি সেভ হইতো তাইলে আমরা যখন লিস্ট ইউজার দেই তখন আমাদের এটা দেখাইতো, আমাদের ইনফরমেশন। আমার কথা বুঝাইতে পারছি আসল ভাই? জি 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 বুঝতে পারছি। এটা কারণ কেন? কারণ তাদের এটা তো টেস্টিং এর জন্য তারা ক্রিয়েট করছে। এখানে আমাদের যদি তারা এইভাবে অ্যালাউ করে মানুষকে সবাইটা যদি ডেটাবেজে সেভ করতে হয়, তাইলে এটা ডেটাবেজটা হিউজ ডেটাবেজ লাগবে, এটা তারা হ্যান্ডেল করতে পারবে না। এই কারণে তারা 2টা পেজই রাখছে, 2টা পেজের ইনফরমেশন আপনাকে জাস্ট ডামি ইনফরমেশন দেখাচ্ছে যে ভাই এইভাবে রেসপন্স আসবে, তুমি রেসপন্সটা এইভাবে দেখবা। কিন্তু আপনার ক্ষেত্রে আপনি যখন টেস্টিং করবেন, জি, তখন কি করবেন? জেনুইনলি যখন আপনি গিয়ে টেস্টিং, তখন কিন্তু আপনাকে এই রেসপন্স দেখলে হবে না। আপনি যে এটা ইনসার্ট করছেন, এই ইউসুফ আর কিউ ইঞ্জিনিয়ার, এইটা তখন আপনাকে ভেরিফাই করতে হবে। তখন আপনি এই যে আইডি আছে না, এই আইডি নাম্বারটা আপনি নিয়ে আপনি একটা গেট রিকোয়েস্ট পাঠাবেন। ওই গেট রিকোয়েস্টে এই আইডি নাম্বারে গেট রিকোয়েস্ট পাঠাইলে আপনাকে এই ইনফরমেশনটা দেখাবে। ওকে, নেম এন্ড জবটা তাহলে ওকে, যেরকম প্রথমে আমাদেরকে আসছিল জর্জ আর ওর জব টাইটেল, এক্স্যাক্টলি ওইটা তখন ওইভাবে আপনাকে দেখাবে, ওই ইনফরমেশনটা আপনাকে ভেরিফাই করতে হবে। তো এখন আমরা যখন এগুলারে টেস্ট করব, তো এইগুলো তো আমরা এক একটা টেস্ট করে চলে যাচ্ছে, আমরা এগুলারে ওরা দেখবি কিভাবে যে আমি এটারে টেস্ট করছি এবং এটা কি সেভ করে ওদের কাছে পাঠাইতে হবে ফরম্যাটে কোনো? না না, আপনি টেস্ট কেস এক্সিকিউট করবেন না, টেস্ট কেসটা আপনি এক্সিকিউট করবেন, টেস্ট কেস পাস করলে আপনি পাস লিখবেন, ওইটাই ওই যে আমরা রিপোর্ট দেখাইছিলাম না, আমরা রিপোর্ট কিভাবে করে, জি, ওই রিপোর্টিং যেভাবে করে আপনি ওইভাবে রিপোর্টিং করবেন। আপনার এই টেস্ট কেসগুলো টেস্ট কেসে আপনার স্টাইলে লেখা থাকবে, সবকিছু লেখা থাকবে, ওইটা থেকে টেস্ট করবেন, টেস্ট করার পরে রিপোর্ট পাঠাবেন। কিন্তু এইখানে যে আমরা রেজাল্টটা পাচ্ছি সেটা আমাদের কোথাও কপি পেস্ট করে দেওয়ার দরকার হবে না, শুধু আমরা রেজাল্টটাই জানাই দেব? না না, আপনি তো টেস্ট করলেন, আপনি এপিআইটা টেস্ট করছেন, পাস করছে, আপনি পাঠাইছেন, ফেল করছে, আপনি বাগ ক্রিয়েট করছেন, ওইটাও পাঠাবেন। জাস্ট ইনফরমেশন পাঠাবেন যে এটা ফেল হইছে, কিন্তু এটা যে ডিটেইলস ডেটাগুলো আপনাকে দিতে হবে না। তো আমার দ্বারা যদি ভুল হয়, যে আমি বললাম যে আমি পাস করছিল, কিন্তু সেখানে তার ভিতরে যদি ভুল থাকে, সেটা সে কিভাবে বুঝবে? ওয়েল, আপনি কিউ ইঞ্জিনিয়ার, এখন যদি আপনি ভুল করেন, আপনি বললাম না এটা হচ্ছে আপনার লাস্ট লাইন অফ ডিফেন্স, এখন আপনি মনে করেন এটা পাস করে না, এটা ফেল করছে, কিন্তু আপনি ভুল টেস্ট করছেন, এটা তো আপনাকে ট্রাস্ট করবে এবং ট্রাস্ট করেই তারা ইয়ে করে। এখন যদি সবকিছুকে যদি তারা সেকেন্ড রিভিউ করানো লাগে, তাহলে তো এক্সট্রা মানুষ আরেকজন রাখা লাগবে আপনার জন্য, বুঝছেন? জানার তো জন্য এই জন্যই প্রথমে 3 মাস থাকে ট্রেনিং, আপনাকে ট্রেনিং দেওয়া হয়, আপনাকে ফিট করা হয়, তখন আপনার উপরে দায়িত্ব দেওয়া হয়। প্রথম 3 মাস আপনাকে চেষ্টা করা হবে যে আপনার সুপারভিশন থাকবে, আপনি আরেকজনের সাথে আপনাকে সুপারভাইজার দেওয়া হবে, একজনের সাথে বডি করে দেওয়া হবে, যে আপনার কাজগুলো আপনাকে দেখাবে এইভাবে এইভাবে করে। আর এরপরে আপনাকে একাই কাজ করতে হবে। এটা যদি মিস্টেক করেন, ওইটা আপনার রেসপন্সিবল, তখন আপনার কাছে আসবে, ভাই তুমি এটা টেস্ট করলা, এটা কিভাবে, এটা তো পাস করে নাই, তুমি কেমনে পাস দিলা, আমাদেরকে দেখাও বা বলো। ওকে, আর এখানে যে আমরা যে মেথড গুলো ইউজ করতেছি, এরকম আপনি বললেন যে জেসন ইউজ করতেছি, তারপরে এখানে আরো কিছু মেথড আছে, এগুলো কি ই করে দেওয়া থাকবে, মেনশন করে দেওয়া থাকবে যে আমি কোন মেথড এগুলো টেস্ট করে রেজাল্ট পাঠাবো, না সব বেশিরভাগই জেসনে থাকবে, না এক এক ফরম্যাটে থাকবে? এইটা আমরা যে এপিআইটা টেস্ট করতেছি, এটা হচ্ছে রেস্টফুল এপিআই বলা হয়। রেস্টফুল এপিআই এর রেসপন্স গুলো জেসনে আসে, ঠিক আছে? তো রেস্টফুল এপিআই এর এই রেসপন্স গুলো সবসময় জেসন ফরম্যাটেই আসবে।
XML ফরম্যাটে আসে, এটা সোপ এপিআই যেটা, ওইটার রেসপন্স গুলা XML এও আসে, JSON এও আসে। ওইটা এত পপুলার না, রেস্টফুল এপিআই এখন পপুলার হয়ে গেছে, কারণ হচ্ছে সেই রেস্টফুল এপিআইটা HTTP প্রোটোকলের কাজ করতে পারে, আর এই সোপ এপিআই তার নিজস্ব প্রোটোকল আছে। এখন এই জি। যেহেতু HTTP প্রোটোকলের উপর দিয়ে এই রেস্টফুল এপিআইটা কাজ করে, এই কারণে মোটামুটি এখন সবাই লেটেস্ট যখন যারাই এপিআই ডেভেলপ করে সবাই এখন রেস্টফুল এপিআইটা ডেভেলপ করে, কারণ এটা HTTP প্রোটোকলে কাজ করে, এই কারণে এক্সট্রা কোনো হেডেক নাই, কিছু নাই, আপনার জাস্ট মানুষ হিট করবে, তার রেজাল্ট পাবে। ঠিক আছে, তো ওকে ইউসুফ ভাই, আমার একটা কোশ্চেন ছিল, এই যে রাসেল ভাই যে বললো যে রিপোর্ট করতে হবে, এই রিপোর্ট গুলা কি আমরা যে এই যে পোস্টম্যানে করবো, এগুলা কি পোস্টম্যানের রেকর্ড থাকে না, নাকি এটা আমাকে আলাদা রিপোর্ট লিখতে হবে, রেকর্ড থাকবে না? আপনারা রিপোর্টিং করছিলেন না, আমরা যখন টেস্টিং জি। করি, আমরা রিগ্রেশন টেস্টিং করার পরে রিপোর্টিংটা আপনারা সবাই রিপোর্ট সেন্ড করছিলেন আমার কাছে। জি জি ওইভাবে ঠিক ওইভাবে আপনারা নরমাল যেভাবে রিপোর্ট করেন, ঠিক এইটাও সেইভাবে রিপোর্ট, এটার কোনো এক্সট্রা অন্য কোনো রিপোর্ট যেমন টেস্ট ফেলে যেরকম আমরা ইয়ে করলাম, পাস ফেল করার পরে একটা অটোমেটিক্যালি একটা রিপোর্ট আসছে, তো এটা কি এই পোস্টম্যানের বেলা কি এরকম কোনো রিপোর্ট হয় না, তৈরি হয় না আমার বেসিস আমার এই যে কাজের উপরে? হ্যাঁ, রিপোর্ট তৈরি হয়, এটা যদি ফেল করে এটা রেড হয়, কিন্তু আপনি এখান থেকে কোনো কিছু নিয়ে পাঠাইতে হবে না, মানে দিতে হবে, ঠিক আছে? এই পোস্টম্যান থেকে কোনো কিছু নিয়ে আপনাকে দিতে হবে। যদি ফেল করে তাহলে আপনি এখান থেকে মনে করেন এই যে এখানে আপনার স্ক্রিনশট মেবি নিয়ে যেতে পারেন নাকি, এই যে এটা সবকিছুই রেসপন্স করতেছে, দেখছেন? এইটা আমি এখানে যাই লিখি না কেন সবকিছুতেই রেসপন্স করতেছে। এটা সেভ করে রাখা যায় আসলে, ওই যে একদম সর্বর রাইটে সেভের একটা অপশন আছে, আমরা এই চলে সেভ করে পাঠিয়ে দিতে পারি ফাইলটা, তাই না? হ্যাঁ, না ওইটা লাগে না, ওইটা লাগবে না, শুনেন লাগে না না? আচ্ছা আচ্ছা শুনেন, না এটা লাগে না, শুনেন, খেয়াল হয়েছে যেটা বিষয়টা হচ্ছে কি জানেন, আপনাকে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, এটা হচ্ছে আপনার উপর রেসপন্সিবিলিটি, যদি কোনো রং হয় তাহলে আপনার উপরে আসবে, ঠিক আছে? এখন আপনি যদি বলেন ভাই আমি যদি কোনো মিস্টেক করি তাহলে কি হবে, এটা আপনার রেসপন্সিবিলিটি, আপনি মিস্টেক করলে আপনাকে দায়িত্ব নিতেই হবে, আপনাকে এটার ফল্ট নিতে হবে। এটা বাংলাদেশের পলিটিক্স না যে আপনি মিস্টেক করলেন বললেন না বিএনপির দোষ, জামাতের দোষ, এরকম বললে হবে না, আপনার রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে, ঠিক আছে? এখন আপনি মনে করেন আপনার এই যখন আপনার কাছে একটা দায়িত্ব দেওয়া হবে, কাজ দেওয়া হবে, ওইটা আপনাকে বুঝাইতে হবে যে এই লোক এটা পারবে, ঠিক আছে? এই কারণে আপনার প্রথম 3 মাস যে কোনো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে প্রথম 3 মাস হচ্ছে এটা হচ্ছে ট্রেনিং পিরিয়ড। এই 3 মাসে আপনাকে কোনো সিরিয়াস কাজ দিবে না, আর দিলেও আপনাকে সুপারভিশনের আন্ডারে দিবে, আপনার আরেকজন আপনার এটা ভেরিফাই করবে যে ঠিক কাজ করছে কিনা। এখন এই যে এপিআই যে টেস্টিং, এই যে পোস্টম্যান আপনি যে টেস্টটা করলেন, এই টেস্টটা করে আপনি একটা বাগ পাইছেন, তখন আপনি এই যে ডিটেইলস, আপনি বাগের মধ্যে ডিটেইলস দিবেন না, আপনি বাগ রিপোর্টিং আমরা জানি না ভাই, বাগ রিপোর্টিং করছি, বাগ রিপোর্টিং এ কি করতে হয় ভাই, কি দিতে হয়? বশির ভাই বলেন তো। টাইটেল দিতে হয়, তারপরে আপনার রিপ্রোডিউস করতে হয়, তারপরে এক্সপেক্টেড রেজাল্ট, তারপরে আপনার অ্যাকচুয়াল রেজাল্ট। এইটা সেম এপিআই টেস্টিং এর সেম। রিপ্রোডিউস কিভাবে করবেন, এই যে ডেসক্রিপশন, বাগের ডেসক্রিপশনে রিপ্রোডিউস, হাউ টু রিপ্রোডিউস এটা দিবেন না আপনি, স্টেপস টু রিপ্রোডিউস, ঠিক আছে? এটা কি বলা হয়? স্টেপস টু রিপ্রোডিউস। হ্যাঁ, রিপ্রোডিউস, এই যে স্টেপস টু রিপ্রোডিউস দিবেন, যে ওখানে এই স্টেপস গুলো দিতে হবে আপনাকে, যে আমি এই ইউআরএল এ হিট করছি, গেট রিকোয়েস্ট অথবা পোস্ট রিকোয়েস্ট, এই রেসপন্স পাইছি, আমার এক্সপেক্টেড রেজাল্ট ছিল এইটা, ঠিক সিমিলার ওই অন্য যে কোনো টেস্টের মতো এইটাও দিবে, কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে? ক্লিয়ার হইছে? এই রাসেল ভাই ক্লিয়ার হইছে? জি জি সুবাই, থ্যাঙ্কস। ওকে, কিন্তু আমরা ইন্ডাস্ট্রিতে কি শুধু এই পোস্টম্যানটা ইউজ করা হবে, না এর বাইরে আমাদের কি মেনশন করে দেওয়া হবে যে? না ভাই, ইন্ডাস্ট্রিতে আমরা এখানে পোস্টম্যানটা ইউজ করতে, ইন্ডাস্ট্রিতে অন্য কিছু থাকতে পারে। এই পোস্টম্যানই শুধু আছে না, এতে অনেকগুলো টুল আছে, অটোমেশনের টুলস আছে, অটোমেশন তারা স্ক্রিপ্ট রান করলে এগুলো সব টেস্টিং করে দেয়, বুঝছেন? এখন আমরা যেটা দেখতেছি এটা ম্যানুয়ালি কিভাবে টেস্টিং করে, ঠিক আছে? এটা জানা থাকা আপনার জন্য বেনিফিশিয়াল, আপনার জন্য একটা আপনার অ্যাসেট, আপনার সিভিতে আলাদা একটা এই ইয়ে হবে যে আপনার ও এপিআই টেস্টিং জানে, এপিআই সম্বন্ধে ধারণা আছে, এটা খুব ভালো একটা আপনার সিভিতে ভালো একটা ভ্যালু অ্যাড করবে।
বুঝছেন? Okay, এই জন্য জি, আমরা জি। ম্যানুয়ালি শিখতেছি, এটা অটোমেটিক্যালি করা যায়। এগুলো সব অটোমেটিক্যালি রান করলে সব রেজাল্ট দিয়ে ওরা অটোমেটিক দেখায় দিবে যে এই এপিআই গুলা ফেল করছে, এটা পাস করছে। এপিআই গুলো সাধারণত Okay, স্ট্রেট ফরওয়ার্ড, এগুলো আইদার পাস অথবা ফেল, এখানে মাঝখানে কিছু মাঝামাঝি কিছু নাই। জি। তো এটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট। আমরা পোস্ট রিকোয়েস্ট দেখলাম, ঠিক আছে। এখন দেখেন এই পুট রিকোয়েস্ট, এইটাও সিমিলারলি এই যে দেখেন আমাদের এন্ড পয়েন্ট আছে, ঠিক আছে। আমরা এন্ড পয়েন্টে গেলাম। আমরা পুট রিকোয়েস্টের ক্ষেত্রে পুট এটা হচ্ছে আপডেট করার জন্য। পুট রিকোয়েস্টটা কি জন্য ভাই, এগুলো আপনারা জানতে হবে, কিন্তু এই খেয়াল রাখবেন ভাই, Update. আপনারা সবাই মেক শিওর করবেন এপিআই টেস্টিং এর ক্ষেত্রে আপনার গেট রিকোয়েস্ট কি মিন করে, পোস্ট রিকোয়েস্ট কি মিন করে, পুট রিকোয়েস্ট কি মিন করে, এই ডিলিট রিকোয়েস্ট এগুলো কি মিন করে, এগুলো আপনাকে জানতে হবে। এগুলো যদি না জানেন আপনাকে বলবে, আপনাকে যখন আপনি বলবেন, ওরা যখন সিভিতে দেখবে আপনি এপিআই টেস্টিং জানেন, তখন আপনাকে প্রথমে বলবে যে যে কোনো আপনাকে বলতে পারে যে হোয়াট ডাজ পোস্ট রিকোয়েস্ট মিনস। তখন আপনাকে জানতে হবে পোস্ট রিকোয়েস্ট হচ্ছে ক্রিয়েট করার জন্য, নতুন ইনফরমেশন ক্রিয়েট করার জন্য আমরা পোস্ট রিকোয়েস্ট ইউজ করে থাকি। ডিলিট রিকোয়েস্ট কি মিন করে আপনাকে এটা জিজ্ঞেস করতে পারে। তো ডিলিট তো স্বাভাবিক বুঝাই যায়, ডিলিট মানে ডিলিট, এটা সবাই জানে। গেট রিকোয়েস্ট কি, পোস্ট রিকোয়েস্ট কি, পুট রিকোয়েস্ট কি, এগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে। পুট রিকোয়েস্ট না বলে বলতে পারে আপডেট। হ্যাঁ। তো এগুলো আপনাকে জানতে হবে। গেট মানে কি ভাই? রিসিভ দ্য অর্ডার, নাকি রিসিভ দ্য গেট ডিটেইলস? মানে হচ্ছে ইনফরমেশন নেওয়ার জন্য, রিসিভ দ্য ইনফরমেশন। ঠিক আছে। এটা সাধারণ, এটা দেখলে আপনারা বুঝতে পারেন, এই যে আমরা কথা বলতেছি আপনারা এখন মোটামুটি সবাই জানেন। গেট মানে হচ্ছে ইনফরমেশন নেওয়ার জন্য যে রিকোয়েস্ট পাঠানো হচ্ছে গেট রিকোয়েস্ট। পোস্ট রিকোয়েস্ট হচ্ছে ক্রিয়েট করার জন্য, নতুন একটা ইউজার ক্রিয়েট করতে গেলে আমরা পোস্ট রিকোয়েস্ট পাঠাই। পুট রিকোয়েস্ট হচ্ছে মনে করেন ইউজারের ইমেল অ্যাড্রেসটা আপডেট করব, একজন মানুষের ইমেল অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, তা আপডেট করব, সেটাতে আমরা পুট রিকোয়েস্ট পাঠাবো, ঠিক আছে। আর ডিলিট মানে একটা ইউজারকে আমি ডিলিট করে দিব, ও আমাদের এখানে কাজ করে না, আমাদের কোম্পানি তার কাজ করে না, তো তাকে এই ডিলিট রিকোয়েস্ট পাঠাই আমি তার নামটা, তার ইমেল অ্যাড্রেস সবকিছুই ডিলিট করে দিব। এই রিকোয়েস্ট গুলো জানলেই আমাদের হবে, ঠিক আছে। তো আমরা দেখেন পুট রিকোয়েস্টে গেলে দেখেন ও এন্ড পয়েন্টটা ইউজার 2 তে রাখছে, কেন আমি এই ইউজার 2 এর ইনফরমেশন গুলো আপডেট করব। তো আমি যদি এই এন্ড পয়েন্টে যাই, এটা কপি করি, আমি পোস্টম্যানে গেলাম, আমরা এখানে পুট রিকোয়েস্ট সিলেক্ট করলাম। পুট রিকোয়েস্টটা সিলেক্ট করার পরে এই সিমিলারলি আমাদের এই যে ডেটা যেটা কপি করতে বলছে বডি, জেসন বডি, পুট রিকোয়েস্টে গেলে এই যে জেসন বডিটা এটা কপি করে নিয়ে আসবেন, ঠিক আছে। এটা কপি করে নিয়ে এই যে এই যে বডিতে, এই তে আবার এটা এইভাবে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনি এখানে আপনার নাম দিবেন আর জব টাইটেল দিবেন। দেওয়ার পরে আপনি এই সেন্ড মারবেন। দেখেন এই আপডেটে দিছে, আপডেটেড এট এটা দিছে। এখন এই যে এটা দিছে, এটাই এনাফ না, এটা যে আপডেট হয়েছে ওইটা ভেরিফাই করতে হবে আপনাকে। ভেরিফাই কেমনে করবেন? এই যে এন্ড পয়েন্ট আছে না, এই এন্ড পয়েন্টে যদি আপনি একটা গেট রিকোয়েস্ট পাঠান, আপনি তো এই ইউজারকে আপডেট করছেন, তাই না? আমরা এই ইউজারকে আপডেট করছি না? জি। আমরা এই যে এন্ড পয়েন্ট, এই এন্ড পয়েন্টে হিট করছি, হিট করার পরে দেখেন আমরা যদি এই গেটে যাই, তাহলে এই এন্ড পয়েন্টে হিট করলে আমরা এই ইউজারের ইনফরমেশন পাইছি, তাই না? জেনেট ওয়েভার, ঠিক আছে না? জি দেখেন এই গেট জি রিকোয়েস্ট জি জি পাঠাইছি, কি পাঠাইছি? গেট রিকোয়েস্ট। এই ইউজার 2, তো ইউজার 2টাকে জেনেট ওয়েভার না? জি এখন এইটাকে আমরা আপডেট করব, এর ইমেল অ্যাড্রেসটা আপডেট করব, বা এর ফার্স্ট নেম, নাম আর জব এটা আপডেট করব। এটার জন্য আমরা কি করব? পোস্ট রিকোয়েস্ট পাঠাবো। পোস্ট রিকোয়েস্ট পাঠাইয়া এনে বডিতে গেলে এই দেখেন আমরা নেম এন্ড জব আমরা আপডেট করতেছি। তারা এখানে বলছে জবের কথা, আমরা যদি মনে করেন এখানে ফার্স্ট নেম, পোস্ট করব না, ইজ এ পোস্ট না পুট, কোনটা পুট করব তো? পুট, মাই অ্যাপোলজিস, পুট, এটা পুট। यस নাইস। পোস্ট হচ্ছে নিউ ক্রিয়েট করার জন্য, নতুন ক্রিয়েট করা, আমরা তো আপডেট করব। পুট আমরা যদি এখানে ফার্স্ট নেম আর এই লাস্ট নেম দেই, আমরা মনে করেন তার ফার্স্ট নেম আর লাস্ট নেম আপডেট করব, ঠিক আছে। এখন যদি আমরা এই সেন্ড রিকোয়েস্টটা পাঠাই, ও দেখাচ্ছে আমাদেরকে আপডেটেড হয়ে গেছে, কিন্তু আমাকে তো এটা ভেরিফাই করতে হবে যে আপডেট হয়েছে কিনা। এটা হচ্ছে আমার টেস্টিং। তো
তো ভেরিফাই আমি করব কিভাবে? যেই এন্ড পয়েন্টে আমি পুট রিকোয়েস্টটা পাঠাইছি যেই ইউজারের জন্য, ওই ইউজারটাকে আবার গেট রিকোয়েস্ট পাঠাবো সেম এন্ড পয়েন্টে। তো গেট রিকোয়েস্ট পাঠাইলে যদি দেখা যায় আমি যেই নাম ফার্স্ট নেম দিছি, যেই নাম লাস্ট নেম দিছি, ওই ইনফরমেশনটা দেখাচ্ছে, তাইলে এটা কারেক্ট, জাস্ট পাস করছে। আর যদি কারেক্ট না দেখায় তাইলে এটা ফেল করছে। জি, কাজ করছে। ভাই কোনো কনফিউশন আছে বলেন ভাই, কেউ? না, কোনো কনফিউশন নাই ভাই। তো এখানে দেখাচ্ছে না, যেহেতু আপনি বলছেন যে এরা ডাটা অ্যাকসেপ্ট করে না, সেজন্য দেখাচ্ছে না। এক্স্যাক্টলি। আচ্ছা, জি, বুঝতে পারছি। ইসু ভাই, হ্যাঁ, আমরা এর আগে যে আপনি টেস্ট যখন করলেন, যখন আমরা নাম চেঞ্জ করলাম আমার জব টাইটেল, তখন ওইটা আসলো না, কিন্তু এখানে যখন আমরা ইনভার্টেড কমার ভিতরের অপশনটা চেঞ্জ করে দিলাম, সেটা কিন্তু রেজাল্টটা ঠিকই দেখাচ্ছে আপডেট করে। না রেজাল্ট আপডেট করে নেই না, করে নাই, এটা আপডেট করে নাই তো। আমি যখন পুট রিকোয়েস্ট পাঠাই, ঠিক আছে, এই যে বডিতে আমি যে ফার্স্ট নেম লাস্ট নেম যেটাই দিছি, ও একটাই রেসপন্স দেখাচ্ছে, সাধারণ জেনারেল রেসপন্স, যেটা হচ্ছে আপডেটেড অ্যাট। যেহেতু আমরা আগেও বলছি, যেহেতু তারা আমাদেরকে এখানে তাদের ডেটাবেজে আপডেট দিবে না, অ্যাক্সেস দিবে না, আমাদেরকে যদি অ্যাক্সেস দেয় তাহলে মানুষই এখানে বিতিকৃষ্টি অবস্থা হয়ে যাবে, মানে চেঞ্জ করে একদম বড় লোড নেবে। তাদের ডেটাবেজের সাইজ হইতে হবে 5 ট্রিলিয়ন, মনে করেন অনেক হিউজ সাইজ হইতে হবে, কারণ এটা সবাই ইউজ করবে, অনেক ফ্রি ফাইলে সবাই ইউজ করে। নাকি দেখ, এই কারণে আমাদেরকে তারা দেখাচ্ছে না। কিন্তু আপনি টেস্টিংটা কিভাবে করবেন এটা আমি দেখাচ্ছি কিভাবে। ওই সেম এন্ড পয়েন্টে আপনি একটা গেট রিকোয়েস্ট পাঠাবেন, পাঠানোর পরে যেটারে আপনি আপডেট করছেন, যেই লুকের ইমেল অ্যাড্রেস আপডেট করছেন, ওই লুকের এই যে ইউজার 2 বা ইউজার 5, মনে করলাম ইউজার 5 আমি আপডেট করছি, মানে ইউজার 5 এ আবার গেট রিকোয়েস্ট পাঠাবো। পাঠায় যদি দেখি এই তার নামটা, তার ইমেল অ্যাড্রেসটা আপডেট হইছে, এই যে ইমেল অ্যাড্রেসটা আপডেট হইছে, তাইলে গুড, আমার আপডেট হইছে। আর যদি না হয় তাহলে এটা একটা বাগ, আমি এটা রিপোর্ট করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পুট রিকোয়েস্ট, মানে আপডেট রিকোয়েস্ট আমি পাঠাইছি। ঠিক আছে, আপনাকে ইন্টারভিউতে প্রশ্ন করতে পারে, তুমি যদি মনে করেন তুমি কোনো একটা ইমেল অ্যাড্রেস আপডেট করবা, তাহলে এটা কি কোন রিকোয়েস্ট পাঠাবা, তখন আপনাকে বলতে হবে আমি একটা পুট রিকোয়েস্ট পাঠাবো। আপডেট মানে অপশনটা অলরেডি আছে, আমি শুধু আপডেট করব। হ্যাঁ, এই যে ইনফরমেশন অলরেডি আছে এক্সিস্টিং, ও আপনাকে বলবে যে তুমি ইমেল অ্যাড্রেস আপডেট করবা, বলবে না ইমেল অ্যাড্রেস অ্যাড করবা, বলবে আপডেট করবা, তুমি কিভাবে আপডেট করবা, কোন রিকোয়েস্ট পাঠাবা, তখন আপনাকে বলতে হবে আমি পুট রিকোয়েস্ট পাঠাবো। ঠিক আছে, এটা হচ্ছে মনে করেন পুট রিকোয়েস্ট আমরা দেখলাম। ঠিক আছে, মানে আপডেট করার জন্য। এখন দেখেন আমরা পোস্ট দেখছি, পুট দেখছি, আমরা একটা ডিলিট দেখি। ঠিক আছে, যদিও ডিলিট তারা করতে দিবে না। ছোট্ট একটা কথা জিজ্ঞেস করতাম। হ্যাঁ বলেন। এই যখন আমরা রেজাল্টটা পেলাম, তখন তো যে মনে করেন ওই রেজাল্টের এখানে 1 থেকে দেখাচ্ছে যে 7 পর্যন্ত এই লাইনের হচ্ছে ডাটা আইডি 2 এর, তাই না? তো এখন সেখানে হয়তোবা লাস্ট নেমে আমাদের একটা বাগ পেলাম, তখন কি আমাকে এই যখন আমি রিপোর্ট করব তখন লিখতে হবে যে আমার এই ডাটার 5 নম্বর লাইনের এইটা সমস্যা এইভাবে, না পুরাটার জন্য একটা লিখে দিতে হবে? হ্যাঁ, না তখন সুন্দর প্রশ্ন। হ্যাঁ, আপনি মনে করেন আপনি এই যে লাস্ট নেমে এখানে আপনি অ্যাড করছিলেন, আপনি তার এখানে দিয়েছিলেন জেসন জন, এখানে আসছে মরিস। ঠিক আছে, এটা তো রং ইনফরমেশন আসছে, তাই না? তখন আপনি ওই যে রিকোয়েস্ট দিবেন, আপনি এই রিকোয়েস্টটাকে এইটা আপনি তখন ইয়ে করবেন এইভাবে। আপনি তখন এই যে স্টেপস টু রিপ্রোডিউসে আপনি দিবেন এন্ড পয়েন্ট ইউআরএল এইটা। ঠিক আছে, ইউজার 5, তারপরে আপনি দিবেন জেসন বডিটা আপনি এই যে বডিটা আপনি অ্যাড করছিলেন, আপনি এই বডিটা কপি করবেন। কপি করে এই যে জেসন বডি এটা দিবেন, তাই না? জি। তারপরে সেন্ড রিকোয়েস্ট, এটা হচ্ছে স্টেপস টু রিপ্রোডিউস, তাই না?
হ্যাঁ এটা হচ্ছে আমার স্টেপস টু রিপ্রোডিউস। তারপরে আমার এখানে হবে এক্সপেক্টেড, তারপরে আমার এখানে হবে এক্সপেক্টেড রেজাল্ট। তো আপনি এইটারে মনে করেন আপনার এটা এক্সপেক্টেড রেজাল্ট থাকবে এইভাবে, মনে করেন এই পুরোটা থাকবে এখানে এক্সপেক্টেড রেজাল্ট, আর এই জায়গায় থাকবে হচ্ছে ফার্স্ট নেম হবে এটা, লাস্ট নেম হবে এইটা, আর এরপরে আপনার থাকবে হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্ট। এটা কি আছে? It's ordered. কবে আসবে? Estimated date. হ্যাঁ, Expected date. এরপর হচ্ছে আপনার অ্যাকচুয়াল রেজাল্ট। অ্যাকচুয়াল রেজাল্টটা হবে কি, এই যে আমার আগে যেটা আমার এখানে আসছে রেসপন্সটা আপনি যেটা পাইছেন, এটা হবে আপনার অ্যাকচুয়াল রেজাল্ট। জি ঠিক আছে, তো আমি যেটা পাওয়ার কথা ছিল এটা হচ্ছে এইটা, কিন্তু আমি পাইছি এইটা, এইটা রং, এই কারণে আমি দিছি। আপনি চাইলে এইটার এই যে এইটার একটা স্ক্রিনশট আপনি দিতে পারেন। এই যে পুরোটা অংশ আছে না, এইভাবে আপনি মনে করেন এই আপনারা স্নিপার টুল সবাই আমার জানা আছে এখন, এই স্নিপিং টুল সম্বন্ধে, এই স্নিপিং টুল দিয়া আপনি এইভাবে এই পুরোটা, এই দেখেন আপনি এটা যদি কপি করেন, এখানে এই ইউআরএলটাও আছে, এই দেখেন এই যে ইউআরএল পুট রিকোয়েস্টও দেওয়া আছে, আপনার জেসন বডিটাও দেওয়া আছে, আপনার এই রেজাল্ট যেটা পাইছেন এইটাও এখানে আসছে। ঠিক আছে, সবকিছু এখানে আছে। এইটা আপনি চাইলে এটা এইভাবে কপি করে ওইটাও অ্যাড করতে পারেন। চাইলে কি আপনি অ্যাড করবেন, এটা ভালো, বুঝছেন? এটা ভালো, কারণ তখন সে দেখতে পারবে যে আপনি কি রিকোয়েস্ট পাঠাইছেন, আপনার ইনফরমেশন কি কি দিয়েছেন এবং কি এক্সপেক্টেড রেজাল্ট ছিল, মানে রং কোথায় হয়েছে, তখন সে ইজিলি ডেভেলপাররা বুঝতে পারবে। আর এই হচ্ছে আপনার ফরম্যাট রিপোর্টিং এর। ইভেন কি মনে করেন এটা এটা হেল্প হইলো যে আমি এখন আমাদের আইডিয়াটা অনেক ক্লিয়ার হয়েছে যে দেখার কারণ। থ্যাঙ্কস। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। প্রশ্ন করলে বোঝা যায়, মানে ক্লিয়ার না হলে বলবেন ভাই, কোনো অসুবিধা নাই। ইনশাআল্লাহ আমরা তো শিখতে আসছি, আমরা সবাই শিখতেছি, আমি নিজেও শিখতেছি সত্যি কথা যেটা। তো এখন এই যে পুরাটা একদম বোঝা গেল যে আমাদের রিপোর্টের, এবং আপনি যে কপি পেস্ট দিলেন, প্রথমে আমার মনে করছিলাম যে দিতে হবে না, এখন দেওয়ার কারণে আমি বলছি না, এভাবে দিলে ব্যাপারটা বোঝার সুবিধা হবে। ক্লিয়ার হয়, তাই না? ক্লিয়ার হয়, ক্লিয়ার করার জন্য যা আছে সবই দিবেন। আপনার কাছে যা মনে হবে ক্লিয়ার হওয়ার জন্য, ইনফরমেশন ক্লিয়ার করার জন্য যা আপনার মনে হয় দেওয়ার দিলে ভালো, সবকিছু আপনি দিবেন। ঠিক আছে, এটা অবশ্য এইভাবেই রিপোর্টিং এর স্টাইলে, স্টাইল আপনার নরমাল রিপোর্টিং যেভাবে করে এটাও সিমিলারলি এই আপনার স্টেপস, এক্সপেক্টেড রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট সব আপনাকে দিতে হবে। এইভাবে আমরা যদি যেভাবে আপনি দেখালেন এভাবে যদি গুছিয়ে দেওয়া যায়, তাহলে দেখা গেল যে আমাদের 2-3টা কমিউনিকেশন কমে গেল। নাহলে একটা জিনিস যদি না বুঝে, তার জন্য আমাকে আরো 10টা কমিউনিকেশন করতে হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের, আমরা পুট রিকোয়েস্ট দেখলাম, আমরা একটা ডিলিট, আমরা বলছিলাম একটা ডিলিট রিকোয়েস্ট দেখবো। আমরা এই ডিলিট রিকোয়েস্ট, এখানে তার অলরেডি 204 রেসপন্স দেখাচ্ছে। দেখেন এই যে ইউজার 2, এটা সে ডিলিট করার জন্য এই রিকোয়েস্ট পাঠানোর জন্য বলছি, বুঝছেন? তো এটা আমরা ইউজার 2 কে ডিলিট করার জন্য আমরা ইউজার 2 কে ডিলিট করব। ঠিক আছে, আর এখানে আমরা কি সিলেক্ট করব ভাই? এখানে সবাই বলেন তো, ডিলিট, তাই না? ডিলিট। তখন আমরা এই যে ডিলিট রিকোয়েস্ট আমরা যখন সেন্ড করব, দেখেন এখানে এই যে দেখেন 2, এখানে 204 দেখাচ্ছে, বাট এখানে যেহেতু হ্যাঁ ঠিক আছে, তো তারা এখানে 204 দেখাচ্ছে। আসলে এইটা এই ডিলিট রিকোয়েস্ট পাঠাইলে এখানে কোনো রেসপন্স আসবে না, কারণ ডিলিট রিকোয়েস্টে কোনো রেসপন্স নাই। ঠিক আছে, কারণ আপনি তো ডিলিট করার জন্য দিয়েছেন, ডিলিট হয়ে গেছে। তো এখন আপনি ডিলিট হয়েছে কিনা এইটাও ভেরিফাই করতে হবে আপনাকে। ঠিক আছে, তখন আপনি কিভাবে ভেরিফাই করবেন? একবার এখন তো পারবেন, এখন তো বলেন তো একজন কিভাবে। স্নিপিং টুল দিয়া ওই কপি করে না গেট রিকোয়েস্ট পাঠাইতে হবে ওই সেম ইয়াতে, সেম ইউআরএলতে, সেম এন্ড পয়েন্টে আপনাকে একটা গেট রিকোয়েস্ট পাঠাইতে হবে। আপনি এখানে গেট রিকোয়েস্ট পাঠাবেন। এখন দেখেন এইটা একটু প্রবলেম আছে,
আপনি যখন এই যে ইউজার 2 তে গেট রিকোয়েস্ট পাঠাবেন ডিলিট করার পরে, এইটা কিন্তু অন্য একটা ইউজার দেখাবে আপনাকে, ঠিক আছে? ওই যে আগের যে ইউজার ওইটা দেখাবে না। ইউজার এই যে ইউজার 2 এটা কিন্তু থাকবেই, পেজ কারণ চেঞ্জ হয়ে যাবে সেজন্য হয়তো বা আপ এন্ড ডাউন হয়ে যাবে আপনার লিস্ট। ডেটাবেজে যখন একজন ইউজার যেখানে ডিলিট হয়ে যাবে, মনে করেন এই যে আমাদের এখানে যে 12টা ইউজার আছে, আমাদের এই যে ইউজার লিস্টে আমাদের এখানে 12টা ইউজার আছে, তাই না? টোটাল 12টা ইউজার আছে। এখান থেকে যদি একটা ইউজার আমরা ডিলিট করি, তাহলে আমাদের টোটাল ইউজার কয়টা থাকবে? 11টা। তাই না? তো দেখেন আমরা দুই ভাবে এটা টেস্ট করতে পারি। আমরা লিস্ট করতে পারি, টোটাল ইউজারের লিস্টটা এইভাবে এই রিকোয়েস্টটা পাঠাইতে পারি। আমরা এই রিকোয়েস্টটা আমরা যদি পাঠাই, এই রিকোয়েস্টটা এটা গেট রিকোয়েস্ট পাঠাবো আমরা। এই রিকোয়েস্টটা যদি আমরা পাঠাই, তাহলে দেখেন এখানে 12টা দেখাচ্ছে। আমরা যদি একজনকে ডিলিট করি, তাহলে আমাদেরকে দেখানোর কথা ছিল 11টা। তো তখন 11টা দেখাবে, ডিলিট করলে 11টা দেখাবে, সে 12টা দেখাবে না। তো আমরা বুঝতে পারলাম আমাদের ডিলিট হয়েছে। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে সেই যে এন্ড পয়েন্ট আমরা ডিলিট করার জন্য, যে ইউজারটাকে ডিলিট করার জন্য আমরা করছিলাম, ওই ইউজারটাতে গেট রিকোয়েস্ট পাঠাবো। পাঠাইলে যদি অন্য একটা ইউজার দেখায়, তার মানে বুঝছি ওই ইউজারটা ডিলিট হয়ে গেছে। মনে করেন আগে তো এটা ছিল জেনেট ওয়েবার ইউজার 2, আমি এটা ডিলিট করে ফেলছি ইউজার 2 কে। তো নিচেরটা আগে উপরে চলে আসছে। এখন আবার যখন এই ইউজার 2 তে আমি গেট রিকোয়েস্ট পাঠাবো, যদি জেনেট ওয়েবার না দেখাই অন্য আরেকজনকে দেখায়, তাইলে ঠিক আছে। কারণ ইউজার 2 যখন এটা এমটি হয়ে যাবে, একটা যখন ডিলিট হয়ে যাবে, আরেকটা ইউজারকে ইউজার 2 অ্যাসাইন করা হবে, ঠিক আছে? অটোমেটিক্যালি অ্যাসাইন হয়ে যাবে ইউজার 2। তো এই কারণে অন্য একটা ইউজার, হিসেবে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। এখন যদি এই, কারণ আমরা জানি যে ডেটাবেজে যখন একটা ইউজারকে কোনো আইডি অ্যাসাইন করা হয়, তারপর 1 নম্বর আইডিতে যে অ্যাসাইন থাকবে সেই ইউজারটা যখন ডিলিট হয়ে যাবে, সেই আইডিটা কিন্তু অটোমেটিক সে কিন্তু 2 নম্বরটা 1 নম্বর আইডি কিন্তু হয়ে যাবে না। কারণ ওইটা প্রাইমারি কি যেটা থাকবে সেইটা তো আর তোমার চেঞ্জ হবে না। সেটা ইউজার ডিলিট হবে সেটা ঠিক আছে, কিন্তু এই তোমার আইডিটাও কিন্তু ডিলিট মানে ওইটা শো করবে না। সাপোজ আমার যদি 1 থেকে 10 নম্বর পর্যন্ত যদি থাকে, আইডি 3 নম্বরটা ডিলিট করা মানে হলো যে সে ওই এই ডেটাবেজে 3 নম্বর পুরোটাই আর দেখাবে না। কিন্তু যখন সে এখানে শো করবে তখন হয়তোবা 1 থেকে 10 পর্যন্ত দেখাবে, সেই ক্ষেত্রে 9টা দেখাবে, কিন্তু 2-3 নম্বরটা দেখাবে না আর কি। কিন্তু সেটা 4 নম্বরটা 3 নম্বর হয়ে যাবে। এইটা মনে হয় আমার সাথে একটু কনফিউজ করতেছে আর কি। হ্যাঁ, এখন কথা হইছে ডেটাবেস সম্বন্ধে যাদের ধারণা আছে তারা সবাই জানেন এই আমাদের সবকিছু ডেটাবেজের একটা প্রাইমারি কি থাকে, আইডি থাকে। এভরি রেকর্ডের একটা রেকর্ড যখন থাকে একটা আইডি থাকে, ঠিক আছে? আইডি গুলা যদি অটো অ্যাসাইন থাকে, তাহলে এটা চেঞ্জ হয়ে যায়। যদি অটো অ্যাসাইন না থাকে, তাহলে চেঞ্জ হয় না। এখন যদি অটো অ্যাসাইন ম্যাক্সিমাম যা আমি জানি সব ইয়েতে মোটামুটি অটো অ্যাসাইন থাকে। আমার ধারণা, আমি জানি না যে কোনো এন্টারপ্রাইজ লেভেলে কোনো আইডি তারা ম্যানুয়ালি অ্যাসাইন করে বা কোড দিয়ে অ্যাসাইন করে, এই ধরনের আইডি আমি জানি না। তারা যদি কোনো আইডি কোড দিয়ে কোডিং এর থ্রুতে অ্যাসাইন করে, তাইলে ওইটাকে ওইটা নরমাল আইডি দেয় না, ওইটাকে মনে করো অন্য একটা নাম দেয়, অন্য একটা নাম দিয়া ওইটা আইডি দেয়, ওই আইডিতে তারা অ্যাসাইন করে। কিন্তু নরমালি যে প্রাইমারি যে আইডিটা থাকে একটা রর, ওইটা সাধারণত অটো অ্যাসাইন থাকে। যখন অটো অ্যাসাইন থাকে, মনে করেন আপনার ডেটাবেজে আচ্ছা, অটো অ্যাসাইন থাকলে যদি হয় তাহলে ঠিক আছে, হয়তো আমি ভুলে গেছি। অটো অ্যাসাইন যখন থাকে তখন আপনার ইয়ে তখন হয়, এটা এই অটোমেটিক হয়, ঠিক আছে তাহলে। কারণ আমি যেভাবে করছিলাম ওইটা আমরা নিজেরা ম্যানুয়ালি করছিলাম, আমার যতটুকু মনে আছে আর কি। যখন আপনার ডেটাবেজে ডেটাগুলো সাধারণত এই যে মনে করেন এখানে এই আইডি, ফার্স্ট নেম,
এই যে দেখতেছেন ইনফরমেশন দেখেন এখানে ডেটাবেজে সাধারণত ইনফরমেশন গুলো এইভাবে র আকারে থাকে। আমি এসকিউএল ডেটাবেজের কথা বলতেছি, সিকিউএল সার্ভার যেগুলো ডেটাবেজ, এসকিউএল ডেটাবেজ এখন তো নো সিকিউএল এ এগুলো এইভাবে থাকবে না। নো সিকিউএল আপনার এত ডিটেইলস আমরা যাই না, এই সাধারণত এইভাবে থাকে, ঠিক আছে। তো দেখেন এখানে আইডি তে আছে 1111 মাসুদুল হাসান, ফার্স্ট নেম মাসুদুল, সেকেন্ড নেম হাসান, তার ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। তো এইভাবে ইনফরমেশন গুলো থাকে, ঠিক আছে। এখন নেক্সট ইনফরমেশন যেটা আমাদের থাকবে, মনে করেন আমরা 112 এই সরি নাম যদি ভুল করি তাহলে মাফ করে দিন। এইভাবে ইনফরমেশন থাকে, ঠিক আছে। যখন এই যে আইডি কলামটা, ঠিক আছে, এইটা সাধারণত থাকে কি, এরপরে মনে করেন আপনার এই মাসুদুল হাসানকে ডিটেক্ট করার জন্য আপনার এখানে আরেকটা থাকতে পারে, যেটার নাম থাকতে পারে ইউজার আইডি। এই ইউজার আইডিটা করবে কি, এই কোম্পানি তাদের ইন্ডাস্ট্রি গুলো তারা পপুলেট করবে। এইটাতে মনে করেন আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম সাথে অথবা আপনার ইমেল অ্যাড্রেস দিয়া, এই যে ইমেল অ্যাড্রেস আছে এই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ইউজার আইডি, অথবা এই ইমেল অ্যাড্রেসটা হবে আপনার কোম্পানির জন্য ইউজার আইডি। আর এই যে আইডিটা আছে, এই আইডি গুলো সাধারণত অটো পপুলেট থাকে। এইটা যদি ডিলিট হয়ে যায়, এই আইডিটা যদি ডিলিট হয়ে যায়, তাইলে তারা এইটারে অটোমেটিক্যালি অ্যাসাইন করে লাস্টের আইডিটা, একদম লাস্টে যে আইডিটা থাকবে ওইটারে এইটা অ্যাসাইন করবে। কিন্তু কোম্পানিগুলা এই ইমেল অ্যাড্রেসকে অথবা ইউনিক একটা ফিল্ডকে তারা নিজেদের জন্য, তারা নিজেদের কোডের জন্য এটা ইউজ করবে। যদি এইভাবে না হয়, তাহলে যখন আপনার অনেকগুলা ডিলিট করবেন তখন দেখবেন র গুলা খালি খালি থাকবে, আর এইটা তারা রাখবে না, খালি র রাখবে না, এটা ডেটাবেজের জন্য এইটা রং ডিজাইন হবে, আর এই ওই ধরনের ডিজাইন তারা করবে না। এটা আমার ধারণা, ভাই আমি রং হইতে পারি, আমি এক্সপার্ট না, আমার যে নলেজ ওইটার উপরে আমি কথা বললাম। মেক সেন্স আলহামদুলিল্লাহ। তো এইটা যদি এটা অটোমেটিকলি পপুলেট হয়, আর এই যে এখানে যে আমরা যে আইডিটা দেখতেছি, এই জায়গায় আমরা যখন হিট করব তখন এই ইনফরমেশন গুলা না দেখলে বুঝতে পারবো যে অন্য একজন নিয়ে নিছে। অথবা আমরা যদি আমাদের এপিআই এন্ড পয়েন্ট গুলা যদি ইমেল সার্চ করার সুযোগ দেয়, বা ফার্স্ট নেম লাস্ট নেম সার্চ করে, এই যে ইমেলটা হচ্ছে ইউনিক, দুইজন মানুষের ফার্স্ট নেম লাস্ট নেম মিলতেই পারে, কিন্তু ইমেলটা সাধারণত ইউনিক থাকে। তখন আমি যদি এখানে ইমেলটা আমি যদি প্যারামিটার হিসেবে পাস করি, ইমেল ইকুয়ালস এইটা, এই যে কোটেশনের মধ্যে আমি ইমেল ইকুয়ালস এটা দিয়ে যদি আমি পাস করি, এখানে সেন্ড করি, এই যে এখানে দেখাইতেছে না, দেখছেন? এটা একটা গুড এক্সাম্পল। এই যে এইটা যদি না দেখায়, যদিও এটা রং এক্সাম্পল, সে ইমেল দেখানো উচিত ছিল, আমাদের অলরেডি এক্সিস্টিং ইমেল আমি সার্চ করতেছি, কিন্তু দেখেন এই প্যারামিটার ওয়াইজ এইভাবে প্যারামিটার দিয়ে সার্চ করবেন। আপনার যে ডাটাটা আপনি ডিলিট করছেন ওইটাকে এইভাবে আপনি প্যারামিটার দিয়ে সার্চ করলে এটা যদি না দেখায়, তাহলে আপনি বুঝলেন যে আপনার ডাটাটা ডিলিট হয়ে গেছে। তো এই যে ইনফরমেশন যেগুলো দেখায়, এই ইনফরমেশন গুলা কিন্তু আমাদের এই যে টেস্টিং এর জন্য আমরা যে এপিআই টা ইউজ করতেছি, ঠিক আছে, যাদের এই যে ওয়েবসাইটটা, তাদের এখানে এত স্পেসিফিক ডেটা সার্চ করার সুযোগ নাই এপিআই দিয়ে। কিন্তু আপনার যখন আপনি যেখানে কাজ করবেন সেখানে এইভাবে স্পেসিফিকলি প্যারামিটার ওয়াইজ আপনি এই ইমেল অ্যাড্রেসটা সার্চ করার জন্য আপনি এইভাবে এম্পারসেন্ট দিয়ে প্যারামিটার পাস করতে পারবেন। ইমেল ইকুয়ালস, এখানে আপনি এই ইমেল অ্যাড্রেসটা দিবেন, তখন আপনি যখন সেন্ড করবেন তখন যদি ইউজারটাকে না দেখায়, এইভাবে এমটি রেজাল্ট পান আপনি, তাহলে বুঝলেন আপনার ইউজারটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। যে ডেটাটাই আপনি ডিলিট করছেন, আপনি যে ইউজার ডিলিট করবেন, এখানে যে কোনো ডেটা আপনি ডিলিট করছেন সেইটাই আপনি আবার সার্চ করবেন, সার্চ করে যদি সেটা না পান তাহলে ডিলিট হয়ে গেছে। এটা হচ্ছে একটা, ঠিক আছে। আবার আপনি চাইলে ডেটাবেজে আপনি গিয়ে কোয়েরি করতে পারেন। আপনি যদি এসকিউএল স্টেটমেন্ট জানেন, আপনি ডেটাবেজে গিয়ে কোয়েরি করবেন ওই ডেটাটা পাওয়ার জন্য। ওই ডেটাটা যদি না পান তাহলে এটা ডিলিট হয়ে গেছে, আপনার টেস্ট পাস করছে। এটা হচ্ছে ডিলিট রিকোয়েস্ট, ঠিক আছে। তো আমরা দেখলাম, আমরা গেট রিকোয়েস্ট দেখলাম, পোস্ট রিকোয়েস্ট দেখলাম, পুট দেখলাম, ডিলিট দেখলাম। এগুলাই আপনার সাধারণত ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম 99% ক্ষেত্রে হচ্ছে এই এতটুকুই।
আর এই যে প্যাচ, এটা প্যাচ আমি নিজেও এই যে আপডেট প্যাচ হচ্ছে আপডেটের রিকোয়েস্ট, এটা আমি জীবনে কোনোদিন ইউজ করি নাই, শুনিও নাই, প্রথম আমি দেখতেছি এখানে এরা দিছে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা ইন্ডাস্ট্রিতে বুঝছেন গেট রিকোয়েস্ট হচ্ছে 90% এর উপরে, আর ডিলিট আর এই আপডেট এগুলা হচ্ছে বাকিগুলা। কারণ এন্ড ইউজাররা সাধারণত আপনি ফেসবুকে গিয়ে যদি আপনার ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করেন, ফেসবুক তাদের এপিআই তে কি রিকোয়েস্ট পাঠায় কে বলতে পারবেন? আপনি ইমেল অ্যাড্রেস চেঞ্জ করছেন ফেসবুকে লগ ইন করার পরে আপনার প্রোফাইলে গিয়া, ফেসবুক তাদের ওখানে তাদের ডেটাবেজে কি ধরনের রিকোয়েস্ট? পুট রিকোয়েস্ট, পুট রিকোয়েস্ট। আর যদি মনে করেন আপনি আপনার প্রোফাইল পিকচারটা ডিলিট করে দিবেন, তাইলে কি রিকোয়েস্ট পাঠাবে ফেসবুক তাদের ইয়েতে? ডিলিট রিকোয়েস্ট। আর যদি আপনার মনে করেন আপনার নতুন ইউজার ক্রিয়েট করছেন, আপনি নতুন একজন ইউজার ক্রিয়েট করছেন, তাহলে কি রিকোয়েস্ট পাঠাবে? পোস্ট। এই যে মনে করেন আপনাদের মোটামুটি ধারণা হয়ে গেছে। ঠিক আছে, আপনার এখন পোস্ট রিকোয়েস্ট কি, পুট রিকোয়েস্ট কি, ডিলিট রিকোয়েস্ট কি, ঠিক আছে, এগুলো আপনারা বুঝে ফেলাইছেন। এতটুকুই, আলহামদুলিল্লাহ, আপনারা ভেরি গুড। আমি এতটুকু বুঝাইতে পারছি, এটাই আমি খুবই খুশি আসলে, আলহামদুলিল্লাহ। ভেরি ভেরি টু ভ্যালুয়েবল ক্লাসটা খুবই অনেক যেমন একটু কষ্টকর, যেমন টিচার তেমন স্টুডেন্ট। ঠিক আছে, তো এই যে আপনারা বুঝতে পারছেন। আর এই পোস্টম্যানটা ইন্ডাস্ট্রিতে প্রচুর ইউজ হয়, অনেক ইউজ হয়। আবার অন্যান্য এই ক্রোমের একটা এক্সটেনশন আছে, আপনারা দেখবেন এখানে এই যে এপিআই টেস্টিং এর, আপনি যদি এপিআই নেটওয়ার্কিং যেটা সেটা নাকি এপিআই টেস্টিং টুলে গেলে এপিআই টেস্টিং ক্রোম এক্সটেনশন, এই যে এই ক্রোমের এই এক্সটেনশনটা আপনারা চাইলে এইটাও ট্রাই করতে পারেন। এই যে ট্যালেন্ট এপিআই টেস্টার ফ্রি এডিশন, এটা আপনি এই ক্রোমের এই এক্সটেনশনটা আছে, এটা যদি আপনি ক্রোমে অ্যাড করেন, অ্যাড এক্সটেনশন, এটাও খুবই ভালো, এটাও এখন ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। ঠিক আছে, এটা এই যে অ্যাড করছে, ঠিক আছে। এখন ভাই রে ভাই, ক্রোমে যে কত কোটি কোটি জিনিস আছে, সুবহানাল্লাহ। ওকে, তো এই যে দেখছেন আমি ক্রোম থেকে ওপেন করছি এটা, ঠিক আছে। এখানে দেখেন আপনি চাইলে আমাদের যে গেট রিকোয়েস্ট গুলো আমরা এখানে দিতে পারি, যে কোনো রিকোয়েস্ট। ক্রোমেতেও তো সেম দেখি। হ্যাঁ, সেম। শুনেন, রিকোয়েস্ট গুলা পাঠানো সব জায়গায় সেম, এভরি জায়গায়। এই জন্যই এইচটিটিপি কেন এত পপুলার হয়েছে, এই রেস্টফুল এপিআইটা কেন এত পপুলার হয়েছে জানেন? এই কারণে যে সবগুলা ইউনিক, এই প্রটোকলটা সব জায়গায় ইউজ হয়। সুতরাং যারা ব্রাউজার ইউজ করতে পারে, যেই জায়গায় ব্রাউজার ইউজ করা যাবে সেই জায়গায় আমার এইচটিটিপি রিকোয়েস্ট ইউজ করা যাবে, আমার রেস্টফুল এপিআই ইউজ করা যাবে। এই কারণে রেস্টফুল এপিআইটা এত পপুলার হয়েছে। এই যে আপনারা এই যে কোনো টুলস ইউজ করেন, এই রিকোয়েস্ট গুলো আপনি পাঠাবেন, এই গেট রিকোয়েস্ট, পুট রিকোয়েস্ট, পোস্ট রিকোয়েস্ট, ডিলিট রিকোয়েস্ট, এগুলোই আপনি পাঠাবেন, আর কিছু নেই। ঠিক আছে, এই যে সিমিলারলি এখানে দেখেন আপনি গেট, পোস্ট, পুট, ডিলিট, এই যে হ্যাড অপশন, প্যাচ, এগুলো আমি এই দরকার নাই। তো এই যে এই ইনফরমেশন গুলো আপনি এই রিকোয়েস্ট গুলো আপনি পাঠাবেন সিমিলারলি। তো আপনারা এইটাও দেখতে পারেন, এটা এই ক্রোমের এক্সটেনশন অ্যাড করে এটাতেও আপনি রেসপন্স পাঠান। দেখেন আমাদের এখান থেকে যদি আমরা রেসপন্সটা পাঠাই, এই গেট রিকোয়েস্টের এটা যদি আমরা পাঠাই, দেখেন আমরা সেন্ড করলাম, এই দেখেন রেসপন্স আসছে, এই দেখেন 200, এটা আবার সুন্দর করে দেখাচ্ছে, এই যে 200 রেসপন্স দেখাচ্ছে। এই দেখেন এখানে হেডার ইনফরমেশনও দেখাচ্ছে, আর এই জায়গায় বডি, এই যে আমরা রেসপন্স যেটা পাইছি সেটা। এই দেখেন আমি আপনাদেরকে বলছিলাম না, প্রত্যেকটা এক একটা এই যে এখানে সবগুলা কলাপস করে দেখাচ্ছে। ঠিক আছে, এক একটা রেজাল্ট, এই যে এইগুলা হচ্ছে এক একটা অবজেক্ট, জেসন অবজেক্ট, একটা রেজাল্ট আসছে। এই দেখেন ইউজার্স, এই যে আইডি 7, 8, 9, 10, 11, 12। ঠিক আছে, এটা যদি আমি এক্সপ্যান্ড করি, তাহলে এটা ডিটেইলস আমি দেখতে পারতেছি। যখন যারা ডেভেলপার তারা যখন এটা অ্যাক্সেস করবে, তারা এই ইউজারকে যখন অ্যাক্সেস করবে, তারা তখন এই যে এই মনে করেন তারা এইভাবে রেজাল্ট যখন আসবে, তখন তারা এক একটা অবজেক্টকে এইভাবে নিয়ে এটার আইডিটা ফ্যাচ করবে, এটার ইমেল ফ্যাচ করবে, ফার্স্ট নেম ফ্যাচ করবে, লাস্ট নেম, এইভাবে ফ্যাচিং করে তারা এটা দেখাবে। এটা খুব কমপ্লিকেটেড না, এটা ইজি এনাফ, বাট এটা জাস্ট
জানার জন্য যে এইভাবে আপনারা এই সবকিছু আপনি দেখতে পারেন। এখানে দেখেন ক্রোম এক্সটেনশনটা আমার কাছে আরো থেকেই ভালো লাগতেছে। এটা সুন্দর একটা আপনারা ট্রাই করতে পারেন। এইটা সব অনেক বেশি ভিজিবল আমার মনে হয়। এটা একটু গোছানো আর কি। এটা আরো ক্লিয়ার লাগতেছে, দেখতে ভালো ক্লিয়ার লাগছে। লাগতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে দেখেন এই যে আপনার ইউআরএলটা, আপনার এই যে ইউআরএল, এটাও তারা এই যে মনে করেন প্রোফাইল অ্যাভাটার যেটা, এটাও লিংক হিসেবে দিতেছে। আপনি চাইলে এখানে ক্লিক করলে এটা এখানে চলে গেছে, এই আপনার এই যে গেট রিকোয়েস্টের এখানে চলে গেছে অটোমেটিকলি। তো আবার আপনি চান যদি হ্যাঁ গেট রিকোয়েস্টে পাঠানোর জন্য দিতেছে। আমি যদি এটা গেট রিকোয়েস্ট পাঠাই তাহলে 2 হ্যান্ড এই দেখছেন, এই যে দেখেন আমি অ্যাভাটারটা দেখাচ্ছি এখানে গেট রিকোয়েস্ট। এটা অনেক অনেক ভালো আরো, ঠিক আছে। যে আপনার যে এই প্রোফাইল পিকচারটা যে এই অ্যাভাটারটা যে এটা কাজ করতেছে কিনা, এটাও আপনাকে টেস্টিং করতে হবে। অ্যাভাটার গুলো দেখায় কিনা, রেসপন্স আসে কিনা। তো এই হচ্ছে বেসিক্যালি আপনার এপিআই টেস্টিং, ঠিক আছে। এর থেকে বেশি আমরা যাব না। আর এতটুকু যদি জানেন তাহলে আপনি বেসিক এপিআই টেস্টিং আপনি করতে পারবেন। তো আপনাদেরকে যেটা জানতে হবে ইন সামারি, গেট রিকোয়েস্ট কি, পুট রিকোয়েস্ট কি, পোস্ট রিকোয়েস্ট কি, ডিলিট রিকোয়েস্ট কি, এগুলো জানতে হবে। আর আপনার এই যে যেভাবে দেখাইলাম কিভাবে গেট রিকোয়েস্ট আপনি টেস্টিং করবেন, কিভাবে পুট পোস্ট ডিলিট টেস্টিং করবেন, এগুলো জানতে হবে। এখন দেখেন আমরা এখানে শুধু ইউজারের, আমরা যে এখানে আমাদেরকে যে ওয়েবসাইট আমরা ফলো করছি এই টেস্টিং করার জন্য, এখানে ইউজারের ইনফরমেশনটা দিচ্ছে। আপনি সবসময় যে ইউজার টেস্টিং করবেন এরকম না। আপনাকে হয়তো ফেসবুকে কাজ করলে আপনি হয়তো মানুষের পোস্ট গুলা টেস্টিং করতে হবে, ঠিক আছে, যে মানুষ কি কি পোস্ট করছে। আপনি ইউটিউবে কাজ করলে ইউটিউবের যে এই আপনার মানুষের যে লাইক ট্যাগ দিছে ওগুলা দেখতে হবে। আমি আপনাদেরকে বলছিলাম ইউটিউবটা দেখার জন্য, ইউটিউবটা ইন্টারেস্টিং, আপনারা দেখবেন, ওখানে গেলে দেখতে পারবেন। আপনারা মনে করেন আমি এখানে লিঙ্ক গুলো দিছিলাম ইউটিউবের, এখানে গেলে আপনার এখানে তাদের সবগুলো এই যে এখানে এই ভিডিওতে লিংক আছে। এই যে আপনার প্লে লিস্ট, আপনার কোন কোন প্লে লিস্ট আপনার আছে, এই লিস্ট গুলা আপনার এখানে দেখতে পারবেন। এই ইয়েতে ক্লিক করলে এই যে লিস্ট, অল প্লে লিস্ট ফর চ্যানেল, মাই প্লে লিস্ট, এই দেখছেন মাই প্লে লিস্টে আপনি যদি এটাতে ক্লিক করেন এখানে সে আপডেট করে দিচ্ছে, ঠিক আছে। এরপরে আপনি এক্সিকিউট করলে এইটা আপনাকে অথরাইজেশনের জন্য বলবে। আপনার যে অথরাইজেশন এটা যাবে, অথরাইজেশন দিলেন, অথরাইজেশন দেওয়ার পরে আপনি যখন অ্যালাউ করবেন সেটাকে, তখন দেখেন এখানে সে রেসপন্সটা দেখাচ্ছে 200, ঠিক আছে। দেখেন আমার এখানে আমি যদি একটু এটাকে বড় করি, তো এই যে রেসপন্স আসছে এই পাবলিশড অ্যাড, এই যে চ্যানেল আইডি, ঠিক আছে, এই ফ্লোটার টিউটোরিয়াল, ঠিক আছে। এটা হচ্ছে আমার আমি যেটাতে আমার এই চ্যানেলগুলোতে যেগুলো আমার চ্যানেল আছে, যে আমার বলতে আমি নিজে ক্রিয়েট করি নাই, আমি যেগুলা নিজের চ্যানেল ক্রিয়েট করছি আর যে আমি নিজে অন্যজনের ভিডিওগুলা, আমি একটা চ্যানেল বানাই না, ইউটিউবে চ্যানেল বানাইছেন যে নিজের, আমি কয়েকটা চ্যানেল বানাইছি যেখানে সাবস্ক্রিপশন যেগুলো বানাইছি এখানে, এটা তো চ্যানেলের লিস্ট। আমার নিজস্ব চ্যানেল যেগুলা, ওগুলা আপনি এখানে দেখাইতে পারবেন। আপনি নিজে বানান নাই, আরেকজনের ভিডিওগুলো নিয়ে এসে আপনি কয়েকটা ভিডিও মিলে একটা চ্যানেল বানাইছেন, ঠিক আছে। তো এখানে দেখেন এখানে সবগুলো দেখাবে আপনার, এখানে দেখেন এখানে সবকিছু দেখাচ্ছে। এই দেখেন পেমেন্ট গেটওয়ে নিয়ে আমি একটা করছিলাম, আমি সেভ করছিলাম এগুলো, তো এইগুলো সব দেখাচ্ছে। এগুলো অনেক সুন্দর সুন্দর, অনেক ভালো ভালো ইনফরমেশন। আপনার কয়েকটা আপনি কোন ভিডিওতে লাইক দিছেন, এই যে ভিডিওসে গেলে দেখেন আপনি এই যে লিস্টে গেলেন, মাই ভিডিও আইডি মাল্টিপল, মাই লাইকড ভিডিওস, এই যে দেখেন মাই লাইকড ভিডিওস আমি যদি যাই এখানে অলরেডি অটোমেটিকলি তারা এরা পপুলেট করে দেয়। এরপরে আপনি যখন এক্সিকিউট করবেন তো আপনি যখন এটা অ্যালাউ করলে এখানে সে এক্সিকিউট করে দেখাচ্ছে, ঠিক আছে। তো দেখানোর পরে দেখেন আমি কোন কোন ভিডিওতে লাইক দিছি তারা এগুলো দেখাচ্ছে। এই যে টাইটেল, এই ভিডিও টাইটেলটা দিছে, ঠিক আছে। এরপরে দেখেন আরেকটা টাইটেল ল্যাব 5, আমাদেরই একটা
এরপরে দেখেন আরেকটা টাইটেল হচ্ছে ফ্লুটার টিউটোরিয়াল বিগিনার, ঠিক আছে। এরপরে আরেকটা দেখেন আমি লাইক দিছি দ্য মোস্ট টাচিং কোরআন রিসাইটেশন, ঠিক আছে। তো আমি যা যা লাইক দিছি আমি সবগুলো এখানে 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 লিস্ট হিসাবে সবগুলো আসছে, ঠিক আছে। তো এগুলো ভেরি ইন্টারেস্টিং, এটা এই কারণে ইন্টারেস্টিং তখন আপনি দেখতে পারবেন, আপনি নতুন একটা লাইক দিবেন, দিয়ে আবার সেম এই সেম এক্সিকিউট করবেন, সেম এপিআই এখানে গিয়ে এক্সিকিউট করবেন, এটারে এই যে এখানে এক্সিকিউটে মারবেন, এটা আবার এক্সিকিউট করবে, তখন আপনি দেখবেন আপনার নতুন লাইকটা ওখানে চলে আসছে, ঠিক আছে। তো এইটা এই কারণে ইন্টারেস্টিং, কারণ ইউটিউব এটা হচ্ছে রিয়েল ডেটা, আপনি রিয়েল লাইফ নিয়ে, আমরা তো এতক্ষণ মক ডেটা নিয়ে কাজ করতেছি। ইউটিউব যেহেতু আপনাকে ডিলিট করতে দিবে না, পুট বা আপডেট কিছুই দিবে না, কিন্তু শুধু আপনি গেট রিকোয়েস্ট করতে পারবেন, তখন আপনি গেট রিকোয়েস্ট করে আপনি এই ইনফরমেশনটা কিভাবে এই যে জেসন রেসপন্স আসতেছে এগুলো আপনি দেখতে পারতেছেন। তো এটা হচ্ছে রিয়েল লাইফ। এনিওয়ে, আমাদের আজকের এপিআই টেস্টিং এতটুকু, আলহামদুলিল্লাহ। আপনারা যারা এই ইউটিউবেরটা করেন নাই আপনারা নিজেরা করবেন, দেখবেন এই লিঙ্কটা দেওয়া আছে আপনাদের কাছে, আপনারা যাবেন দেখবেন, ইন্টারেস্টিং লাগবে, ভালো লাগবে, আপনারা আরো ভালো থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এইটা হচ্ছে এই এপিআই টেস্টিং। আরো কোনো প্রশ্ন আছে এপিআই টেস্টিং? যদি না থাকে তাহলে আমরা নেক্সট স্টেপে আমরা জানবো আমাদের এই নেক্সট প্ল্যান কি ইনশাআল্লাহ। আরো কোনো প্রশ্ন আছে এপিআই টেস্টিং ব্যাপারে? ইসুফ ভাই একটু মোটামুটি আইডিয়া আসছে। রেকর্ডিংটা যদি একটু তাড়াতাড়ি দিতেন আর কি, তাহলে হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং দিয়ে একটু দিব ভালো প্র্যাকটিস করো ইনশাআল্লাহ, আমি দিয়ে দেব। আর কারো কোনো প্রশ্ন? ওকে, আচ্ছা এখন শুনেন, যেটা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি মনে করি আপনাদের এখানে অনেকেই আপনার ফিট, আমি মনে করি অ্যারাউন্ড 60 to 70% মানুষ এখানে যারা ক্লাস করতেছেন রেগুলার, তারা ইন্টারভিউ দেওয়ার জন্য ফিট। এখন যেটা করতে হবে, আপনাদের যারা সিভি রেডি করেন নাই, ভাই আমি দেখছি সেদিন আপনারা এই সিভির জন্য আপনারা নেক্সট এই একটা ক্লাস করছিলেন, আপনারা বসছিলেন টুইসডে সম্ভবত, মশিউর ভাইয়ের একটা ইমেল মেসেজ দেখছিলাম। আমরা লং ক্লাস করছি দিন, প্রায় 4 ঘন্টা ক্লাস করছি সিভি নিয়ে। এখন যেটা করতে হবে ভাই, আপনারা সিভি রেডি করবেন। আমি মনে করি আমার একটু 1-to-1 মনে করেন একজনের সাথে পার্সোনালি একজনের সিভি, আমি তো সবার সামনে সবার সিভি ওপেন করতে পারবো না, তাই না? সবাই কমফোর্টেবল হবে না, আর এইটা ঠিকও হবে না। তো 1-to-1 কিছু কথা বলা দরকার, সিভি গুলো দেখা দরকার, দেখে 1-to-1 যদি একটু কথা বলি তাহলে আমি ফিডব্যাক দিতে পারবো যে ভাই আপনার এই জায়গায় আপনি একটু ইমপ্রুভ করেন আর অ্যাপ্লাই করেন। আমি বলতেছি আবারও 60 to 70% মানুষ এখানে এখন ফিট অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে। আমি নেক্সট যেটা করব সেটা হচ্ছে আমরা জেনকিন্সটা দেখায় দিব, কিভাবে জেনকিন্স দিয়া এই জব রান করা যায়, জেনকিন্স এর রেজাল্ট, মানে আমরা অটোমেশন নিয়ে কথা বলছিলাম না, অটোমেশন দিয়া অটোমেশন গুলো জেনকিন্স দিয়ে অটোমেশন এর স্ক্রিপ্ট গুলো রান করা হয়, এটা থেকে কিভাবে রেজাল্ট গুলো দেখা হয় এইটাই শুধু দেখায় দিব, কিভাবে রান করতে হয়, কিভাবে রেজাল্ট দেখতে হয়, এটাই দেখায় দিব। এটা দেখলে আপনারা জেনকিন্স সম্বন্ধে একটা বেসিক ধারণা হয়ে গেছে, তখন আপনি ইন্টারভিউতে বলতে পারবেন। এইটা ধারণা থাকাটাও অনেক বড় একটা প্লাস পয়েন্ট, বিশাল বড় একটা প্লাস পয়েন্ট আপনার জন্য, যে আপনি জেনকিন্স সম্বন্ধে জানেন, ঠিক আছে। তো যাই হোক, এখন 60 to 70% মানুষ আপনারা ফিট আছেন, আপনারা প্লিজ জব দেখতে থাকুন। জেনকিন কি ডাউনলোড করার কোনো ব্যাপার স্যাপার থাকলে আজকে আমাদেরকে লিংক দিয়ে দাও, আমরা ডাউনলোড করব না বাসা বসে। আমি একটু আমি ডাউনলোড করার বিষয়, কিন্তু আমি চাইতেছি না জেনকিন্স ডাউনলোড করে সেটআপ করা অনেক একটা কমপ্লিকেটেড বিষয়, আমি চাইতেছি না এত ঠিক আছে, এটা কমপ্লিকেটেড বিষয়, ওইটা করা যাবে না, ওইটা সম্ভব না। আমি যেটা করতে চাইতেছি এটা হচ্ছে ক্লাউডে জেনকিন্সটা যদি করা যায়, যদি পাই, আমি ক্লাউডে পাই না, যদি ক্লাউডে পাই একটা জেনকিন্স সার্ভার, তাহলে ওইটাতে আমি এটা দেখানোর চেষ্টা করতেছি, ওইটাতে দেখাইলেই না। এখন যেটা হচ্ছে যে সবাই এই নেক্সট আমি জেনকিন্স দেখাবো ইনশাআল্লাহ, আর সেটা নেক্সট ক্লাসে চেষ্টা করব এই কিছু 1-to-1 করার জন্য, অ্যাটলিস্ট 3-4টা 1-to-1 যদি আমি কনভারসেশন করতে পারি তাহলে খুবই ভালো হয়। তো যারা সিভি রেডি করেন নাই প্লিজ ভাই সিভিটা রেডি করে রাখবেন, আমি 1-to-1 করব, কথা বলবো। এই 1-to-1 কথা বলার সময় আমি কিছু আপডেট দিব, ফিডব্যাক দিব, কিছু প্রশ্নও করব, বুঝতে চাবো আপনি কতটুকু জানেন। এরপরে এখানে যারা আছেন আমি জানি 60 to 70, আমার বিশ্বাস 60-70% মানুষ ফিট ইন্টারভিউ দেওয়ার জন্য, আপনারা জব দেখতে থাকবেন প্লিজ।
জব দেখেন। আমি আসলে ইমেল করছি, আমি রেসপন্স পাই নাই, আমি করতেছি, কিন্তু আমার করাটার জন্য আপনারা অপেক্ষা করবেন না। যদি যারা কোভিড এর পেমেন্ট নিতেছেন তারা যোগাযোগ করবেন সোশ্যাল ওয়েলফেয়ারের সাথে, ভাই আমি তো কোভিড এর পেমেন্ট নিতেছি, আমি একটা ট্রেনিং কোর্স করছি, আমারে যদি জব দেওয়া যায়, এই শব্দ জব পাওয়া যায় তাইলে আমার ভালো হয়, আমি আমার একটা জবের ব্যবস্থা করে দাও। তারা যদি চায় তাহলে অনেক ইজি হবে, বুঝছেন, তারা চাইলে খুব ইজি হয়, এবং তারা অনেক মানুষের জব দিচ্ছে আমি জানি। আমার আগের কোম্পানির ম্যানেজার, সে এই তাদের থ্রোতে জব পাইয়া সে একদম ম্যানেজার পজিশন পর্যন্ত গেছে। আপনারা নিজেরাও জানেন, এখানে যারা আছেন তারা নিজেরাও জানেন যে অনেকেই এইভাবে জব পায়। তো আপনারা ওইভাবে চেষ্টা করেন, দেখেন মানে সোশ্যাল ওয়েলফেয়ারের থ্রোতে কোনো জব পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায়, আপনি একজনে পাইলে আরো 10 জনকে জানান, মানুষটা হেল্প করেন, আপনারও ইনশাল্লাহ আপনি যা যায় খায়ের পাবেন, আল্লাহ আপনারা যা যায় খায়ের দিবেন, আর মানুষের উপকার হইল। সবাই সবার জন্য চেষ্টা করি। যদি কোনো সুযোগ থাকে, আপনারা যদি কেউ জানেন যে আপনার ইয়েতে এই রেভিনিউতে, আইরিশ যে রেভিনিউতে অনেক মানুষ এই 3 দিনের কোর্স গুলা, এই যে কিউ এর যে ট্রেনিংটা আমরা এতদিন করলাম, এইটা 3 দিনের কোর্স করে 1 দিনের কোর্স করে রেভিনিউতে জব করছে মানুষ। যদি ওইটার কেউ সোর্স জানা থাকে কিভাবে ওখানে ঢুকা যায়, তাহলে ওইটা বাইর করেন, বাইর করে ওইটার থ্রোতে যান, অ্যাপ্লাই করেন। আপনি একজন ঢুকতে পারলে আরো 2 জনকে ঢুকান, তাইলে আপনি ওখান থেকে এরপরে আর পিছনে তাকানো লাগবে না ইনশাল্লাহ। আমি দেখছি রেভিনিউতে জব করার পরে মানুষ পরে অনেক বড় বড় পজিশনে চলে গেছে, উপরে চলে গেছে। তো সবাই সিভি রেডি করেন প্লিজ। আমরা নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব এই 1-to-1 করার জন্য। আর আপনারা এই বিভিন্ন সোর্সে যে সোর্স জানেন ভাই, প্লিজ চেষ্টা করেন জব পাওয়ার জন্য, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন দেখেন সোর্স খুঁজেন, কোন সোর্সে যাওয়া যায়, সিভি গুলা দেন এজেন্সিগুলোকে, এজেন্সিগুলো খুব ইন্টারেস্টেড হবে কথা বলার জন্য, তাদেরকে দেন, তারা আপনাকে ওই ধরনের জব খুঁজে বের করে দিবে। এজেন্সিগুলোর সাথে কথা বলেন, ইমেল করেন, তাদের লিঙ্কডইনে যান, তাদেরকে মেসেজ দেন, ঠিক আছে, তাদের কাছে সিভি দেন, দেখবেন ইনশাল্লাহ আপনি ফিডব্যাক পাবেন। তো চেষ্টা আপনাকে করতেই হবে, যদি চেষ্টা না করেন ঘরে বসে থাকেন, এই ট্রেনিংটা কিছুই হবে না, কোনো কামে নাই, আপনাকে চেষ্টা করতেই হবে। এটা হচ্ছে সিভির বিষয়। নেক্সট, রোজা মাসে ভাই আমি রমজান মাসে আমি চাইতেছি না এই ক্লাস করতে, কারণ এইটা ক্লাসটা আমাদের যে সময়টা হয়, এই সময়টা মনে করেন আপনি হয়তো কেউ কুরআন তেলাওয়াত করে, কেউ নামাজ পড়ে, কেউ মনে করেন অনেকই, এটা ইবাদতের সময়, রাতটা ইবাদতের সময়, বুঝছেন। আমি এখন এইটা আমার কাছে মনে হইতেছে না খুব একটা ওয়াইজ হবে। এর আগেই আমরা এটা শেষ করব এই চ্যাপ্টারটা। রোজার পরে আমরা আবার পুনর্মিলনী করতে পারি, একটা কথা আমরা করতে পারি, আমরা আবার বসতে পারি, চিন্তা করতে পারি যে কিভাবে ভাই আবার মানুষের জব পাওয়া যায়, আরো ইমপ্রুভমেন্ট করা যায়, কিভাবে একটা ফিডব্যাকের ব্যবস্থা করতে পারি। আপনারা সবাই ফিডব্যাক দিবেন যে ভাই আমার কোথায় ফল্ট হয়েছে, আমি কোথায় কম বুঝছি, কোথায় আর একটু বেশি বুঝাইলে ভালো হইতো, বা কিভাবে করলে আরো ভালো হইতো। এই ফিডব্যাক গুলো আপনারা দিবেন প্লিজ, কারণ এগুলা যদি না পাই তাহলে আমি মনে করবো আমি যেটা পড়াইছি, যেভাবে পড়াইছি ওইটাই বেস্ট। আমি নিজেও জানি এটা বেস্ট না, আমি অনেক জায়গায় ফল্ট আছে, আমি নিজে জানি, এটা বুঝতে পারতেছি এখন, কিন্তু আপনারা দিবেন, কারণ আপনারা তো আসছেন, আপনারা বসছেন, এতদিন ধরে সাথে ছিলেন। তো রোজার মাসে আপনারা কি বলেন, আমরা রোজার মাসে কি কন্টিনিউ করতে হবে? আমি তো মনে করতেছি না এটা ঠিক হবে, তো আপনারা কি বলেন, দেখি একটু ফিডব্যাক দেন। কন্টিনিউ না করে জাস্ট নেটওয়ার্কিং, কিপ ইন টাচে থাকা, কোনো অপরচুনিটি ডিসকাশন এরকম যদি থাকে স্ল্যাকে, আপনার যদি দরকার হয় আপনি ডাক দিতে পারেন, আজকে বসো বা কালকে বসো বা পরে বসো, এই যদি ইম্পর্টেন্ট কিছু থাকে, আর না হলে যার যার কাছে সে করলো। হ্যাঁ, গুড আইডিয়া। আর কেউ? মনির ভাই কি বলতে চাইছিলেন? আমি না, আমি বলতে চাইছিলাম, হ্যাঁ বলেন। অন্য কেউ বলতে মনে চাইছে। ইসুফ ভাই, আমার মনে হচ্ছে রাসেল যে আমরা এই রোজার সময়টা করি, রেগুলার ক্লাসটা অফ রাখি, কারো যদি কোনো কমিউনিকেশন দরকার হয় স্ল্যাক আছে বা ইন্টারনাল কমিউনিকেশনটা যদি কেউ করে সিভি বা লিংকডইন এর জন্য, সেটা সে পার্সোনালি যোগাযোগ করে নিল। আরেকটা আমি জিনিস একটু বোঝাচ্ছিলাম যে আমরা আজকে এই পেজে টেস্টিং গুলো শিখলাম, সেটার ভিতরে আমাদের টেস্ট কেসের ব্যাপার আছে, বাগ আছে, রিপোর্ট আছে। ইজ ইট পসিবল যে আমরা টেস্ট রেইলের জন্য আবার একটা অ্যাকাউন্ট করতে পারি 2 সপ্তাহের জন্য, যারা ইন্ডিভিজুয়ালি বা এরকম একটা গ্রুপ করে, জাস্ট আমাদের প্র্যাকটিসের জন্য, বেটার প্র্যাকটিসের জন্য। বেটার কি প্র্যাকটিস, মানে কি প্র্যাকটিস? টেস্ট রেইলে আবার এপিআই টেস্টিং এর জন্য যেভাবে আমরা রিপোর্টগুলো বা আমরা স্টেপ বাই স্টেপ লিখতাম, সেগুলো এখানে আর কি আবার প্র্যাকটিক্যাল করার জন্য টেস্ট রেইলটা কি আবার 2 সপ্তাহের জন্য আমরা ওপেন করতে পারি কিনা? হ্যাঁ, না টেস্ট রেইল আপনারা করেন, এই টেস্ট রেইল আপনাদেরকে দেখাই দিলাম, আপনাদের ওখানে আমাদের ভিডিও আছে, আমরা কিভাবে আপনাদের সামনেই আমি টেস্ট রেইল, নতুন একটা টেস্ট রেইল ওপেন করছি ইমেল দিয়া। আপনারা যে কোনো কেউ চাইলে আরেকটা টেস্ট রেইল
ওপেন করতে পারেন। টেস্ট ফাইলটা ক্লাউডে থাকে, আপনার কেউ কোনো সার্ভার টার্ভার কিছুই লাগবে না, ক্লাউডে থাকবে। আপনি গিয়ে ওখানে সবগুলি টেস্ট গুলো আপনি আবার ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এটা আপনাদেরকে দেখাই দিছি। এটা আপনারা এই ল্যাবে আমাদের ল্যাব সেশন গুলাতে দেখলে ওখানে পাবেন। আপনি এখানে ওই যে এক্সপেক্ট ইউজে যেটা, সেটা একটা থেকে 50 জন আছে। আমি কি আমার নিজেরটাই শুধু করব, না আমি কয়েকজনের নিয়ে আপনি যখন করবেন তখন আপনি একটা অ্যাডমিন দিবেন। আপনি যে অ্যাডমিন থাকবেন আপনার ওইটাতে আরো 20 জন 20 জন বোধহয় আপনি সাবস্ক্রাইবার দিতে পারবেন, মানে আপনার ইউজার দিতে পারবেন। ঠিক আছে, তো আপনি হলেন অ্যাডমিন, আপনি 20 জনকে ইউজার। আমি ছিলাম, আমি দুইটা যে ক্রিয়েট করছি, আমি প্রথমটা ক্রিয়েট করছি একটা ইমেল দিয়া, ওইটাতে আমি ছিলাম, ওইটাকে আমার আন্ডারে দিছে একটা ইউআরএল দিছে, আমাকে একটা দিছে টেস্টরাইল, আমাদেরকে একটা ইউআরএল দিছে যেখানে আমরা এটা প্র্যাকটিস করতে পারবো। ঠিক আছে, ওইটা আমাকে ফ্রি দিছে 2 সপ্তাহের জন্য। এইভাবে আপনি আপনার ইমেল দিয়ে করবেন, আপনাকে 2 সপ্তাহের জন্য দিবে। আপনি চাইলে আমাদের 20 জনকে আবার ওইটাতে ঢুকাইতে পারবেন, আরেকজনে আরেকটা কইরা আবার আমাদের 20 জনকে ওইটাতে ঢুকাইতে পারবেন। এইভাবে আমরা সবাই চাইলে, আপনি যতটা আপনি নতুন ইমেল দিয়ে জয়বাড়ি খুলবেন ততবারই আপনাকে 20 জন মানুষ আপনাকে ইউজার হিসেবে নিতে দিবে। তো এইভাবে চাইলে আপনি প্র্যাকটিস করতে পারেন, আপনি ওপেন করতে পারেন কইরা, আপনি এখানে আপনার এই এপিআই টেস্টিং এর জন্য টেস্ট কেসগুলো লিখতে পারেন। জি, ঠিক আছে, লিখে আপনি ওটা আপলোড করতে পারেন, শেয়ার করতে পারেন চাইলে। ঠিক আছে, কানবানটা তো ওখানে আছে, ওটা তো আমরা ওখানেও চালু করতে পারি। কানবানটা তো আছে। আচ্ছা, আমার একটা 2টা কোশ্চেন ছিল অবশ্য, একটা কোশ্চেন আর একটা হলো এই কি বলে এই পরামর্শ। প্রথমটা হচ্ছে যে কি, আমি সবার কাছে কোশ্চেন করছি যে আমি কি ইউকে থেকে তোমাদের দেশে অ্যাপ্লাই করতে পারবো কিনা, বা সেই ক্ষেত্রে আমাকে মানে আমার কি ওই দেশের ব্যাংক অ্যাকাউন্ট থাকা লাগবে বা অন্য কিছু ইয়া করার এরকম কিছু অপশন আছে নাকি? না, ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা জানি, ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে ওইটা কোনো প্রবলেমই না, কারণ অনেকের ব্যাংক অ্যাকাউন্ট আছে যারা পোল্যান্ড থেকে আসছে, ওই লিথুয়ানি থেকে আসছে, বা ওই ইয়ে থেকে। আমাদের একটা কলিগ ছিল, সে আপনার ক্রোয়েশিয়া থেকে আসছে। তো এরা প্রথম তাদের ওই ক্রোয়েশিয়ান ব্যাংক অ্যাকাউন্ট দেয়, বা ওইটা এখন যেহেতু আইবিএন হয়ে গেছে, সবারই আইবিএন আছে, আইবিএন এ পাঠায় দেয়। ওখানে যাইতে একটু সময় লাগে, বাট টাকা সবাই পায় যায়। আর ইউকেতে যাইতে তো সিমিলার, ইউকের ব্যাংক অ্যাকাউন্ট থাকলে ওখানে যাইতে টাকা যাইতে। আমার সুইডেনের পার্সপেক্টিভ আমি সবসময় থিংকিং করে গেছি, সুইডেন এটা জীবনে করবে না। ঠিক আছে, যদি সুইডিশ অ্যাকাউন্ট না থাকে আর কি। তো এই জন্য আর কি থিংকিং করছি। আবার আয়ারল্যান্ডের কোন নাকি কোনো? না, এইটা আমি যতটুকু জানি এটা কোনো প্রবলেম না, এই যে এই ব্যাংক অ্যাকাউন্ট, এটা কোনো প্রবলেমই না। আর এখন যেহেতু সবাই ওয়ার্ক ফ্রম হোম হইতেছে, সব জায়গায় ঘর থেকে কাজ করার ইয়ে চলতেছে। যদিও আমি এখানে আমি অনেকগুলো জব দেখছি ওয়ার্কিং ফ্রম হোম, বাট তোমার রেসিডেন্সটা হইতে হবে টেরিটরির ভিতরে, আয়ারল্যান্ডের টেরিটরির ভিতরে। ওইটা আবার তারা বলছে, ওখানে বলে দিছে, সেই ধরনের জবের ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু যারা যদি ওই রেসিডেন্সটা কোথায় এটা কোনো ম্যাটার করে না, তাইলে অ্যাপ্লাই করতে পারবে। এই ধরনের কি মানে পসিবিলিটি আছে যে আয়ারল্যান্ডের জবগুলিতে? আমি দেখি নাই, আমি ওইভাবে খুঁজে দেখি নাই। তুমি খুঁজে দেখতে পারো। রিমোট জব আছে, আমার কাছে মনে হয় আছে। রিমোট জব আছে, কিন্তু সেই ক্ষেত্রে আপনার ট্যাক্সেশনটা হবে ডোমিসাইল ট্যাক্সেশন হবে আর কি। আপনার ইনকামটা আপনি জানাবেন আর কি ওই দেশের হোমল্যান্ডকে আর কি, রেভিনিউ হোমল্যান্ডকে, এই আর কিছু না। না, আচ্ছা, সেইটা জানানো যাবে, সমস্যা নাই। আচ্ছা, এটা হলো প্রথম। আর সেকেন্ড জিনিস যেটা হচ্ছে যে যেহেতু রমজান মাসে আলহামদুলিল্লাহ সবাই যার যার পজিশনে যার যার এই নিয়ে ব্যস্ত থাকবেন, কিন্তু আমার মনে হয় যে কি যে ইউসুফের আলহামদুলিল্লাহ আমাদেরকে যতটুকু আমাদেরকে রিসোর্স দিয়ে দিল, এই রিসোর্সটা আমার মনে হয় লং টাইম, 1 মাস লং টাইম ইয়া হইলে আমাদের মধ্যে এখানে অনেকেই, মানে ব্যক্তিগতভাবে আমি যদি 1 মাস না ধরি, আমি শিওর এগুলি মোটামুটি 80% আমি মনে করেন আমার রিক্যাপ করা লাগবে আবার নতুন করে। হ্যাঁ, তো এই জন্য আমার মনে হচ্ছে যে যেটা আমরা রিভিউ ক্লাস করতাম মঙ্গলবার বা বুধবার, সেটা রাত্রে না করে আমরা যদি দুপুরবেলা বা মানে ঘুমের থেকে উঠে আর কি, মোটামুটি সবাই তো সেয়ারি খেয়ে উঠতে 10টা-11টা বাজবে, তো ওই সময় যদি 10টা থেকে 11টা থেকে 12টা বা 12:30, 1.5 ঘন্টা 1 ঘন্টা যদি আমরা বসতে পারি সপ্তাহে একদিন, বাট আফটার ওই 20 রোজার পরে আর না। 20 রোজার থেকে একদম রোজা মানে ঈদ পর্যন্ত পুরোপুরি বন্ধ, কারণ ওই সময় হয়তো অনেকে এতেকাফে বসবো আমরা। তো পর্যন্ত আমরা আমি ব্যক্তিগত ইয়ে আছি আর কি, যে যদি কেউ যদি বসতে চান আর কি রিভিউ ক্লাস আর কি। হ্যাঁ, এটা গুড আইডিয়া মাসুদ ভাই। আমি বলবো মাসুদ ভাই, আমি আপনার রিকোয়েস্ট করতাম, এর মধ্যে আপনি নিজেই বলে দিয়েছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা আমাদের করা উচিত। নাইলে এটা না করলে আমরা ভুলে যাব সব। লং টাইম একটা গ্যাপ হয়ে গেলে ওয়াল্লাহ এটা আমি জানি না আপনাদের কি অবস্থা, আমার মনে থাকবে না। ঠিক আছে, আপনি ওই দিন মাসুদ ভাই, আপনি যদি এই কথা শুনতে, তো আমরা তো নাই।
হ্যাঁ সেদিন না, আমি আচ্ছা ঠিক আছে, এটা সেটেল হয়ে গেছে, এটা সেটেল হয়ে গেছে আমাদের। এইটা যে আমরা সেটেল হয়ে গেছে যে এটা টিউসডে বা ওই যে কোনো দিন, অন্য যে কোনো দিন দিনের বেলায় এটা করতে পারবেন। এটা আপনারা করেন, ভালো, এটা ভেরি গুড। এই সময় মনে করেন আপনারা অ্যাপ্লিকেশন করা বন্ধ করবেন না প্লিজ। আপনারা রোজার মাসেও আপনারা ইয়েগুলো দেখেন, জবগুলো দেখেন। যদি কোনো জব মনে করেন আপনি ফিট, অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করলে ভাই আপনি জব পাওয়া যাইতে হবে এটা না, আপনি প্রথম রিফিউজ হবেন, কিন্তু আপনি তখন জানতে পারবেন আপনার কি ধরনের স্কিল আপনার দরকার, আপনি ইন্টারভিউ কিভাবে ফেস করতে হয়, কিভাবে কথা বলতে হয়, এগুলো সব শিখে ফেলবেন। 5টা-7টা ইন্টারভিউর পরে আপনাকে মনে করেন 80% আপনি কারেক্ট আনসার দিবেন, তখন আপনি আমি অলরেডি 2টা রিফিউজ হইছি দোস্ত, বুঝছো? বলে দাও তো। আলহামদুলিল্লাহ। শিখছো না মাসুদ, শিখছো না, অনেক কিছু শিখছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বিশাল বড় জিনিস শিখছি। এইটা হচ্ছে ধারণাই চেঞ্জ হয়ে গেছে এখন, আমার আসলে ধারণাই চেঞ্জ হয়ে গেছে। যে ধারণাটা ছিল সেটা আমি আসলে সম্পূর্ণ একটা ভুল ধারণায় ছিলাম। হ্যাঁ, এখন তো মনে হইতেছে না একটু কনফিডেন্স বাড়ছে না যে না আসলে আমি পাবো। এখন শুধু না না আমি সবার উদ্দেশ্যে আমি বলি, যেতে বলছো কনফিডেন্স বাড়ার সাথে সাথে এট দ্য সেম টাইম আমি বুঝতে পারছি যে কোন জিনিসগুলিতে আমার ল্যাক আছে এবং সেই জিনিসগুলি আমার আরো ইমপ্রুভ করা লাগবে, যে এটা আমি অনায়াসে আমি বুঝে গেছি। আমি এখন একটু শেয়ার করেন আমাদের সাথে 1 মিনিট। না ওইটা আপনারা ইয়া না ওইটা করলে, ওই সোর্স ক্লাস আমরা করব, সমস্যা নেই, আপনারা ওই অ্যাপ্লাই না করলে আপনারা আসলে ওই পর্যন্ত আপনাদেরকে নিতে পারবো না আর কি। হ্যাঁ, অ্যাপ্লাই করা লাগবে, যেটা হইছে হ্যাঁ, বললাম। অ্যাপ্লাই, এইটা সত্যি কথা, এটা 100%। এটা মাসুদ যদি সারাদিনও আপনাকে এক্সপ্লেইন করে তাও আপনাকে বুঝাইতে পারবে লাভ না। নাই, লাভ নাই। কারণ আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার সিভির মধ্যে খেয়াল আসবে, আর অনেক কোম্পানি কভার লেটার চায়, সেই সময় ওখানেও আপনার ফোকাস করা লাগবে এবং ওইটার জন্য টাইম দেওয়া লাগবে। তারপরে যখন আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে ওদের থেকে কিছু রেসপন্স আসবে, ঠিক আছে, যে তুমি এগুলি এই পয়েন্টগুলি আমাদেরকে ক্লিয়ার করো, মোর ক্লিয়ার করো, ঠিক আছে, বা প্রিপারেশনের জন্য আপনার মনে করেন কিছু জিনিসপত্র দিয়ে দিবে। তখন আপনি বুঝবেন যে না না কোন জায়গায় আমার করতে হবে, ঠিক আছে। সেটা আমি একা একা বুঝে আপনাদেরকে মনে করেন পারবো না, এটা আসলে সত্য কথা যেটা। আচ্ছা, এই তো আমরা জানলাম যে আসলে অ্যাপ্লাই আপনাদের করতেই হবে। আপনারা প্লিজ ইয়ে করেন। আমরা নেক্সট ক্লাসে সিভি টিভি গুলো দেখবো ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব সিভি গুলা দেখে আমরা 1-to-1 করার চেষ্টা করব। আমি দেখি ইয়ে করি। এখানে বোধহয় কেউ বোধহয় এই সুহেল ভাই কি ইয়েতে আইটিতেই কাজ করেন? সুহেল ভাই আছে নাকি চলবে? সুহেল ভাই তো আসবে। এনিওয়ে, যারা আইটিতে কাজ করেন বা যে কোম্পানিতে কাজ করেন, আপনাদের নিজের কোম্পানিতে যদি আইটি সেকশন থাকে তাইলে ওখানে আপনার মুভ করাটা অনেক ইজি, ঠিক আছে, ইন্টারনাল মুভমেন্টটা অনেক ইজি। আমি জানি আমাদের এক ভাই, উনি ডান্সে কাজ করে, ডান্সের একটা ছেলে জয়েন করছিল ওনাদের সাথে, ফ্লোরেই কাজ করতো, কিন্তু পরে সে আইটি সেকশনে মুভ করছে, কারণ ওই ডান্সের আইটিতেই সে মুভ করছে। এইভাবে আপনারা যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানির যদি আইটি সেকশন থাকে তাইলে ওখানে মুভ করাটা অনেক ইজি, কারণ আপনি অলরেডি প্রোডাক্ট সম্বন্ধে জানেন। প্রোডাক্ট সম্বন্ধে জানাটা অনেক বড় একটা অ্যাসেট, ঠিক আছে। তো এইভাবে আপনারা যদি কেউ কোনো কোম্পানিতে কাজ করেন, ওইটাতে আইটি সেকশন থাকে, ওইটাতে যাওয়ার চেষ্টা করবেন। এনিওয়ে, তো এখন যেটা হচ্ছে যে আমরা ডিসিশন নিলাম যে আমরা রোজার মাসে আমরা ইনশাল্লাহ ইয়ে করব, এই যে টিউসডেতে বা ওয়েডনেসডে যে কোনো দিনের বেলায় আমরা চেষ্টা করব এই ক্লাসটা করতে। এটা স্ল্যাকে আপনারা কমিউনিকেশন করে নেবেন কোন দিন ভালো হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে যে আপনার আমরা সিভির কথা বললাম। এরপরে কথা হচ্ছে যারা লিঙ্কডইন এখনো করেন নাই, লিঙ্কডইন করতে হবে ভাই, লিঙ্কডইনটা করেন। লিঙ্কডইন নিয়েও ক্লাস হয়েছে, আমি যতটুকু জানি আপনারা করছেন ক্লাস। লিঙ্কডইন এটা প্রোফাইলটা রেডি করে আপনারা সেট করেন ইনশাল্লাহ। আপনারা যারা ফিট আছেন, আমি যখন 1-to-1 করবো আমি বলবো, কিছু ফিডব্যাক দিব ইনশাল্লাহ। আপনারা অ্যাপ্লাই করলে আমার ধারণা আপনারা ইনশাল্লাহ চাকরি পাবেন। আমার ধারণা আপনারা মোটামুটি এখন ফিট আছেন। যা লাগে ম্যানুয়াল টেস্টিং ক্ষেত্রে যা লাগে আমি মোটামুটি কভার করছি যতটুকু পারি ভাই, আমার নলেজের ভিতরে। আমি যেটা পারি নাই সেটার জন্য আমি দুঃখিত, আপনারা মাফ করবেন আর দোয়া করবেন যেন আমি এটা কভার করতে পারি। ইউসুফ ভাই, 1-to-1 যে করবেন এটা কি ক্লাস টাইমে নাকি যে কোনো আপনার অন্য সুবিধা মতো সময়? এটা আমি চেষ্টা করতেছি ক্লাস টাইমে করার জন্য, কারণ একটা টাইমে থাকলে ভালো হয়। তখন এই 1-to-1 আমি যদি আপনার সাথে কথা বলি তাইলে আমি আপনার একটা ভালো আমার ধারণা একটা ফিডব্যাক দিতে পারবো, বা অন্য টাইমে হইতে পারে। আমি চেষ্টা করব সবার সাথে কমিউনিকেট করার জন্য। এটা একজনের অন্যজন না দেখলে ভালো হয়, সেই জন্য বললাম। হ্যাঁ, না, এটা আমি প্রথমেই বললাম যে 1-to-1টা ওইটা আপনার সাথেই আমি বসবো, আর কেউ দেখবে না, কেউ কিছু দেখবে না। আমি জানি এটা অনেকেই চাইবে না, আমি নিজেও চাইবো না যে আমার পচা সিভিটা সবাই দেখুক, ঠিক আছে। তো এইটা ঠিক আছে, এটা 1-to-1 এইভাবেই করা হবে, যেতে আপনার
এই আপনাকে একটা ভালো ফিডব্যাক দেওয়া যায়, আপনি নিজেরা চেষ্টা করতে পারেন। এনিওয়ে দ্যাটস অল। এখন যেটা লাস্ট, যেটা ফাইনাল, সেটা হচ্ছে দেখেন ভাই, রোজার মাস আসছে ভাই, সবাই সবার জন্য দোয়া করবেন। আপনি নিজের জন্য দোয়া করবেন, নিজের ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আমাদের সবাই, আমরা যেখানে আছি সবাই জন্য দোয়া করবেন। একটা দোয়া সবাই কেউ মিস করবেন না প্লিজ। আমাদের ভাইরা, অনেক ভাইরা এখানে কোভিডে ইনফেক্টেড আছে এবং কেউ কেউ ভালো সাফার করতেছে, আরো পুরো ফ্যামিলি সাফার করতেছে। ভাই আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, দেশের মানুষের জন্য দোয়া করবেন ভাই, এইটা মিস করবেন না। আর আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আমার আব্বা দোয়া করবেন। আমার আব্বা আম্মা দুইজন, আমার আব্বা বিছানায় আর আম্মা অসুস্থ, আলহামদুলিল্লাহ এখনো আছে। তো দোয়া করবেন সবাই সবার জন্য প্লিজ। আমরা সবাই সবার জন্য দোয়া করি। রোজার মাসটা পুরোপুরি চেষ্টা করবেন বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা আল্লাহরে বেশি বেশি স্মরণ করি, আল্লাহর সাহায্য চাই, বুঝছেন? এন্ড অফ দা ডে আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নাই ভাই। আপনি আর আমি তো কিছু না, আমরা আল্লাহ আপনার যেভাবে রিজিক রাখছে আপনি ওইভাবে পাবেন, ঠিক আছে? তো আমরা চেষ্টা করতেছি, একটা আমরা সবাই চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আর এই আপনারা ভালো, সবাই সবার জন্য দোয়া করি। আমাদের একটা ভাই, ওনার ফ্যামিলি এই কোভিডে আক্রান্ত হয়েছে, তার ওয়াইফ আসলে অসুস্থ, ভালো অসুস্থ আছে। আপনার সবাই তার জন্য দোয়া করবেন। আমি নাম বলবো না, আপনার সবাই দোয়া করবেন যেন ওনারে আল্লাহ সুস্থ দান করে, ওনার ওয়াইফকে সুস্থ দান করে। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ দান করুন, এই কোভিডটা দুনিয়া থেকে তুলে নিয়ে যাক, আমাদের মসজিদগুলো আবার খুলে দেন, আমরা যেন আবার মসজিদে যাইতে পারি, আবার যেন মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি, চেষ্টা করতে পারি। এইটা সবাই কাছে আবেদন। আর নেক্সট ক্লাসে প্লিজ আপনারা সিভিটা রেডি করে নিয়ে আসবেন। আমি কিন্তু চেষ্টা করব নেক্সট ক্লাসে কিছু কভার করতে, সিভি বিষয়টা কথা বলবো ইনশাআল্লাহ, এই 1-to-1 কানেক্ট হওয়ার চেষ্টা করব। সোহেল ভাই আপনাকে জিজ্ঞেস করতেছিলাম, সোহেল ভাই শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ শুনতেছি। সোহেল ভাই আপনি কি এই আইটিতে কাজ করেন? এক্স্যাক্টলি আইটি না, এটাতে টেকনিক্যাল সাপোর্ট আর কি, কাস্টমার সার্ভিস টেকনিক্যাল সাপোর্ট। ওই আমি বলতেছিলাম, আপনি কি শুনতে পাচ্ছিলেন যে আপনাদের নিজের কোম্পানিতেই যদি আইটি সেকশন থাকে, ওই সেকশনে সুইচ করা অনেক ইজি, এটা বলছিলাম আমি একটু আগে, আপনি কি শুনছিলেন? না শুনি নাই। আমি যেটা বলতেছিলাম যে এই যে নিজের কোম্পানিতে যদি আইটি থাকে, সেকশন থাকে, তাহলে ওটাতে মুভ করা অনেক সহজ। এই জন্য যদি আপনাদের কোম্পানিতে কোনো কিউএ ইঞ্জিনিয়ার তাদের নেয়, তাহলে ওই জায়গায় আপনারা আপনি প্লিজ অ্যাপ্লাই করবেন, ওইটা আপনার জন্য অনেক ইজি হবে মুভ করা। কারণ যেহেতু আপনি প্রোডাক্ট সম্বন্ধে জানেন, আপনাকে কিউএতে কোনো বিষয়ই না। আমি গত ক্লাসে এই বানিয়াকে নিয়ে আসছিলাম, আমার কলিগ, সে প্রথমে যে কিউএতে জয়েন করছে তার নিজের কোম্পানিতে, যে কোম্পানিতে সে সাপোর্টে কাজ করতো, কাস্টমার সাপোর্টে, ওই কোম্পানিতেই সে কিউএতে মুভ করছে। যেহেতু সে প্রোডাক্ট সম্বন্ধে জানে, তাকে কিউএতে নিয়ে আমি চেক করছিলাম, আমি দেখলাম যে আমাদের কোম্পানি আসলে আমেরিকান বেস, তো ওদের ম্যাক্সিমাম কি বলে সফট কিউএ টেস্টার সবগুলো আমেরিকাতেই পোস্টিং। ঠিক আছে, না সেটা তো জাস্ট বললাম, আর যদি এখানে কোনো থাকে, অনেক সময় আছে যদি নতুন কোনো পজিশন ওপেন হয়, আপনি অ্যাপ্লাই করলেন, তারা যদি রিমোট পজিশনে কিউএ রাখতে চায় রাখতে পারে। এটা বুঝতে পারছি। আচ্ছা চেক করব ইনশাআল্লাহ। তো যাই হোক, এই হচ্ছে আজকের ভাই। আর ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসটা আমাদের তো দেখি আপনারা এই নেক্সট আমাদের আপনার 4 তারিখ, তাই? ঠিক আছে, আমরা আরো 2টা ক্লাস পাবো, রোজার আগে। আমরা রোজার আগে চেষ্টা করবো, মাসুদ তুমি একটু রোজার আগে আমাদেরকে একটু নসিহত, আমাদের রোজার একটু প্রিপারেশন নিয়ে একটু কথা বলবো। এখানে যেহেতু আমরা আসি কয়েকজন, আমরা 8-10 জন আসি, আমরা সবাই চেষ্টা করবো, এই মাসুদ একটু কথা বলবে এই রোজা মাস কিভাবে আমরা বেস্ট ইনশাআল্লাহ আমাদের ইয়াতে দাওয়াত দিয়ে দিব নাকি সবাইকে, কি বলো? ওইটাতে সবাই বোধহয় অ্যাটেন্ড করতে পারবে না, এইটাই ভালো, এখানেই থাক, এখানেই ভালো। আমরা এখানেই কথা বলবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব রোজার মাসটা সবাই সবার জন্য দোয়া করব ভাই প্লিজ। আর আমরা যেন কেউ বেশি করি আমরা ওই চায়নার মুসলমানদের জন্য, বার্মা মুসলমানদের জন্য প্লিজ দোয়া করবেন। চায়নার মুসলমানরা আসলেই কষ্ট করতেছে, এটা বিয়ন্ড ইমাজিনেশন, এটা চিন্তা করার বাইরে। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমরা ইনশাআল্লাহ নেক্সট 2টা ক্লাসে আমরা সিভি গুলা আমরা জেনকিন্স দেখবো নেক্সট ক্লাসে, এরপরে আমরা সিভি গুলা প্লিজ রেডি করবেন। আমি 1-to-1 এর এই রিকোয়েস্ট পাঠাবো, রিকোয়েস্ট পাঠাইলে আপনার যেই টাইমে আপনি ফ্রি হন, ওই টাইমেই না হয় আমরা কথা বলবো, একজনের সাথে একা একা কথা বলবো।
আর যারা ফিট আছেন প্লিজ আপনারা লেজিনেস দেখাবেন না। এখন যদি আপনারা অ্যাপ্লাই না করেন, পরে ওই যে আপনার ইনফরমেশন গুলো আপনি এতদিন গ্যাদার করছেন, ওইটা যখন বেগ হয়ে যাবে তখন অ্যাপ্লাই করলে আপনি প্রশ্নের আনসার দিতে পারবেন। ইনফরমেশন গুলো যখন আপনার কাছে লাইভ আছে, এখনো টেন্ডার আছে, ওই সময় অ্যাপ্লাই করবেন। আপনি আর এই বললেন কারণে যে এখনই অ্যাপ্লাই করা উচিত। আপনি বলেন যে মানে বেশি না করা একবারে, কারণ এটা 6 মাস 6 মাসের বাদে কোনো কোম্পানিতে 1 বছরের মধ্যে আর করা যায় না যদি রিজেক্ট করে আর কি। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এজেন্সিগুলোকে র্যান্ডম দেওয়া যায় না। এজেন্সিগুলোকে দিতে পারেন, এজেন্সিগুলোকে আপনি দিতে পারেন, এজেন্সিগুলো অবশ্যই দিবেন। এজেন্সিগুলো তারা কিন্তু অনেক হেল্পফুল হয়, তারা আপনাকে প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে, জানবে, এবং আপনাকে যেখানে ফিট ওই জায়গায় সে আপনাকে প্লেস করবে। একটা ব্যারিয়ার আমাদের আছে, সেটা মানে কাইন্ড অফ সবারই, যে ওরা চায় 2 বছর 1 বছর, কিন্তু অ্যাট লিস্ট 3 মাসের যদি একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থাকে সেই ক্ষেত্রে বলা যায় আমি এক্সপেরিয়েন্সড। সেটা এখন না, আপনি এজেন্সিগুলোকে দেন, এজেন্সিগুলা ওই ধরনের আপনাকে বাইর করবে, আপনাকে দেখাই, আপনাকে ওই ধরনের এন্ট্রি লেভেলের যে জবগুলা, এই যে মাসুদ অ্যাপ্লাই করছে 2টাতে, ওগুলো এন্ট্রি লেভেলের জব আছে ভাই, যেগুলাতে এক্সপেরিয়েন্স অনেক আছে আমি দেখছি, আমি করছি অনেকগুলি, কিন্তু ওই যেটা মানে বাস্তবে তারা বলে যে অ্যাটলিস্ট কাজ করতে পারবে ফুল সুইং, এরকম চায় মনে হচ্ছে, এরকম ডিজার্ভ করে। এইটা এই জন্যই তো আপনারা চেষ্টা করবেন। আমি তো ইন্টার্নশিপের জন্য চাইলাম, চেষ্টা করলাম, আমি চেষ্টা করতেছি। ইন্টার্নশিপ তো পাইলে ভালো, না পাইলে আর কি করার। কিন্তু আপনারা, আমি একটা পরামর্শ দিই, ফার্স্ট হইলো রেকর্ডিংটা অফ করে দাও, নাহলে রেকর্ডিংটা বড় হয়ে যাচ্ছে। সেকেন্ড জিনিস হচ্ছে, যেহেতু আমাদের এই সিভি বানানোর আগে প্রথম পর্যায়ে হলো সিভি বানানো, আমার মনে হয় এরকম যে আমাদের যে সেশনটা আছে, আমরা এই কি বলে